ওরা বলে যে আমি হয়তো খুব এরকম ধরনের আলোচনা হচ্ছে, আমি তার খান মাঝখানে এসে বললাম জানিস তো গাদ্দাফি করে এটা করে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, ধর একটা মানুষ সেকুলার বলে নিজেকে দাবি করলো, যদিও আমার মনে হয় এই শব্দ বন্ধটা খুব অদ্ভুত। যে কোনো মানুষের যে কোনো বিশ্বাস থাকতে পারে, সেটাকে সেকুলার নাম দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তোকে যখন ওপেনিংয়ে বিরাট করে ওপেনিং হলো, তখন এসে তাকে জিজ্ঞেস করলো প্রেসরা যে এটা কেন, মানে কি দরকার, হ্যাঁ এটা কেন আছে এটা। তো সে বলেছিল দেখো রাজমহলে না সব কিছু প্রয়োজনের জন্য হয় না, ধর্ম নিরপেক্ষ তো নয়, পলিটিক নিরপেক্ষ তো নয়, ঠিক ধর্ম নিরপেক্ষতাটা রাষ্ট্রের একমাত্র হচ্ছে ক্যারেক্টারিস্টিক। দীর্ঘকাল ধরে এটা বোঝানো হয়েছে মানুষকে দুদিক থেকেই যে না মানুষকেও ধর্ম নিরপেক্ষ হতে হবে। ঠিক ধর্ম নিরপেক্ষ মানুষ হয় কি করে ডিফাইন করা দরকার। সবকিছুকে সন্ত্রাসবাদ বলে চালিয়ে দিলে তো হবে না। সন্ত্রাসবাদ হচ্ছে ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার একটা মাধ্যম। নমস্কার, আমি শুভাঞ্জন। সোল কানেকশনের নতুন একটা সেগমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই সেগমেন্টটা, মানে এই নতুন সেগমেন্টটা এমন একটা বিষয় নিয়ে যেটা বাঙালি উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে যখন তখন যে কোনোভাবে অনায়াসে দিয়ে দিতে পারে। সেই বিষয়টা হচ্ছে আড্ডা। ইয়েস, আমরা আজকে তিনজন মিলে বসে জাস্ট যে কোনো র্যান্ডাম বিষয়ে আড্ডা মারবো এবং গল্প করবো। এবং এই আড্ডা মারবার জন্য আমার বাঁ দিকে আছে ওই আড্ডায় একজন করে থাকে না, যে এই দাদাটার পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে প্রচুর পড়াশোনা এবং একটা করে মতামত থাকে, সেই দাদাটা আমাদের এই আড্ডার ঘনাদা প্রেমাশিস মুখার্জি। আর আমার ডান দিকে আছে পাড়ার সেই দাদাটা, মানে যেই দাদাটা ওই লাস্ট একটা ঘন্টার জন্য আসে এবং গোটা আড্ডার সমস্ত লাইমলাইটটা কেড়ে নেয়, সবার কাছ থেকে একটু করে চা সিগারেট সমস্ত কিছু কাউন্টার নিয়ে বিলটা পে না করে অনায়াসে চলে যায়। সেই গেছো দাদা অরুণাভ খাসন। নমস্কার। নমস্কার তোমাদের দুজনকেই তোমাদের চ্যানেলে জানাই স্বাগত। চায় পে চর্চা হচ্ছে, একটাই জিনিসই বুঝতে পারলাম না, তুই যে বললি ব্যাপারটা আড্ডা মারবো নাকি, তার জন্য তুই যে একটা ইন্ট্রোডাকশন দিলি তাতে এটা মানে মনে হচ্ছে ব্যাপারটা খুব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন বিষয় নিয়ে একটু বলে রাখি যে সোল কানেকশনে অরুণাবতার ইন্ট্রো আর এডিটটা, লাস্ট এডিটটার জন্য মোটামুটি 1-1.5 ঘন্টা করে যায়, 4-5টা করে টেক হয়। টেক হওয়ার পর এটা ভালো লাগছে, এটা চুলটা ঠিক আছে, এটা সমস্ত কিছু হচ্ছে হওয়ার পর হয়। আমি একটা 1 মিনিট দিলাম বলে এরকম করছে, সেটা বলছি না রে, আমি বলছি যে আড্ডার মেজাজটা ঢুকতে পারবো না তো, তাহলে চাটা নিয়ে আড্ডার মেজাজে ঢুকতে হবে তো। কি নিয়ে আড্ডা মারবো বল। আমার তো সমস্যা, আমার নোট বইটা খোলা নিয়ে। ও হ্যাঁ, এটা একটা বিরাট পরীক্ষা হবে আজকে। নোট বই খোলা একমাত্র, আজকে কোনো রেফারেন্স নেই আজকে কি নিয়ে। আচ্ছা তাহলে একদম আমি প্রশ্ন করে এনেছি, আবার তুই প্রশ্ন নিয়ে চলে এসেছি। আড্ডাতে নাকি প্রশ্ন? প্রথমে বিরাট কঠিন প্রশ্নটা কি রে? আড্ডা নিয়ে তোমাদের স্মৃতি। আড্ডা নিয়ে আমার স্মৃতি? হ্যাঁ এই রে তো অনেক দুটো গল্প জাস্ট র্যান্ডম স্টার্ট করতে। আমার জীবনের আড্ডাটা বুঝলে প্রথম, হ্যাঁ আড্ডা বিষয়টা দেখ, বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটবেলার একটা পয়েন্টে তো সবাই থাকে যে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, এইটা হলো গল্প, বন্ধু বান্ধব মিলে গল্প। খেলাধুলা মেনলি, খেলতে যাওয়া, বিকেলে খেলতে যাওয়াটা, ওটাতে তো যে কথাবার্তা হচ্ছে তাতে তো আচ্ছা ওই ব্যাটটা দারুণ, ওই ব্যাটটা ওটা তো আড্ডা বলা যায় না। আমার জীবনের প্রথম আড্ডাটা শুরু হয় আমাদের একটা, বা প্রথম বুঝতে পারি আড্ডা কি, সেটা হলো আমাদের একটা, আমি যখন থিয়েটার গ্রুপে ঢুকি। আচ্ছা, শিলিগুড়িতে উত্তাল বলে একটা থিয়েটার গ্রুপ জয়েন করলাম। সেই সময় আমি বুঝতে পারি যে আড্ডা বিষয়টা হলো, এটা না শুধু ইউটিলিটি বেসড কথাবার্তা নয়, এর মধ্যে না কোথাও একটা পয়েন্ট অফ ভিউ প্রকাশ করার জায়গা আছে, কোথাও একটা পৃথিবীর কোনো একটা বিষয় নিয়ে কে কি ভাবছে সেটা বলার তাগিদ আছে। আমি প্রথমবার বুঝলাম আচ্ছা এটা তো দারুণ ব্যাপারটা। মানে আমার মনে হয় প্রত্যেকেই আমরা যেভাবেই আবিষ্কার করেছি আড্ডাকে, বাট আমার ক্ষেত্রে তো এটাই হচ্ছে। এবং তারপর আমার একটা সাইবার প্লাজা বলে, এবার এইখানে কি আড্ডা হচ্ছিল, এখানে আড্ডা হচ্ছিল নাটকের উৎকর্ষতা নিয়ে, হ্যাঁ পৃথিবীকে কিভাবে বদলে দেওয়া যায় সেই বিষয় নিয়ে, এবং রাজনীতি আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই নিয়ে। আর এটা না একটা আমি তো 18-19 বছর বয়স, আমার তো সবসময় আড্ডা শুনতে ভালো লাগছে না,
যদিও আমি একটুখানি চিরকালই পাকা বেশি, ওইসব শুনতে আমার ভালোই লাগছে, কিন্তু স্টিল ওই ফাজলামোটা তো লাগবে, আড্ডার মধ্যে একটা ফাজলামও দরকার। তো সেইটা পেলাম গিয়ে আমি একটা ইন্টারনেট ক্যাফেতে, আমাদের এক পরিচিত ইন্টারনেট ক্যাফে, তারপর ওটা আমাদেরই ইন্টারনেট ক্যাফে হয়ে গেছিলো, সাইবার প্লাজা বলে একটা ইন্টারনেট ক্যাফেতে। আমরা বেশ কয়েকজন লাইক মাইন্ডেড মানুষ একসাথে একসময় যাওয়া শুরু করলাম ফর সাম রিজন। তার যে ওনাররা ছিল তারা খুবই কুল লোকজন ছিল, হ্যাঁ, তাদের বয়স আমাদের থেকে একটু বেশি, কিন্তু খুব কুল। ওখানে একটা আমাদের সার্কেল তৈরি হলো আড্ডার। ওইটা হলো আমার লাইফের, মানে ওখানে আমরা ফালতু কথা যেটাকে বাকচুদি বলে, হ্যাঁ, তার কোনো লিমিট নেই। একটা গল্প বলি তোকে, আপনাদেরও আমি যা মনে হয় শুনতে ভালোই লাগবে। আমার এক বন্ধু, আমরা ওই সাইবার প্লাজায় আড্ডা মারছি, আর আমাদের আড্ডাটা আমাদের কাছে খুব প্রিসিয়াস। একটা লোক এসছে, সে এসছে আসাম থেকে। তো সে না কিছু একটা কোনো একটা কর্পোরেট কোম্পানিতে বড় একটা চাকরি করে, শার্টটা ব্র্যান্ডেড, তখন তো ব্র্যান্ডেড শার্ট বলতে কিছু বুঝি না আমরা তো পাড়ার দর্জি যেটা বানায় সেটাই পরি, ব্র্যান্ডেড শার্ট, সেন্ট, হ্যাঁ, একটা অদ্ভুত একটা ইয়ে নিয়ে সবসময় ইংরেজিতে কথা বলছে। আর এই যে আমাদের আড্ডাটা হচ্ছিল, তার মাঝখানে ঢুকে আড্ডাটা পুরো ঘেটে দিচ্ছে। মানে হ্যাঁ, সে ওই লোকটা, মানে যে আসাম থেকে এসছে, আর এসে এমন কথা বলছে যেটা শুনতে আমাদের কোনো আগ্রহ নেই। এবার আমি আর আমার এক বন্ধু আছে মিঠুন বলে, তো আমরা দুজন মিলে ডিসাইড করলাম এখান থেকে তাড়াতে হবে, এবং তাড়ানোর জন্য যেটা আমাদের করতে হবে, দ্যাট শুড বি এন্টারটেইনিং টু আস ফার্স্ট। মানে এই যে তাড়াবো, এই প্রসেসটাও যাতে এনজয় করে, সহজ হলো হবে না, এইটা যাতে আমরা একটা এনজয় করি। সেখানে আমার হঠাৎ করে আমার মাথায় আসলো, আচ্ছা মিঠুন, বলছি এই পৃথিবীতে চলাচলের জন্য যে জিনিস, চলাচলের জিনিস আর কি, যাতায়াতের জিনিস, সেটা কী বলা হয়? বলছে যানবাহন। বলছি না, আর কি বলা হয়? বলছে গাড়ি ঘোড়া। বললাম কারেক্ট। এবার ভাব, শিলিগুড়িতে সমস্ত গাড়ি বন্ধ হয়ে গেলো, শিলিগুড়ি কেন, সারা পৃথিবীর সমস্ত গাড়ি বন্ধ হয়ে গেলো, তাহলে কী বেঁচে থাকলো? বলে ঘোড়া। বললাম এক্স্যাক্টলি। তারপরে তাহলে পুরো যানবাহন সিস্টেমটা কীভাবে হবে? ঘোড়ায় হবে। তো আমরা এইখান থেকে শুরু করে মার্সিডিজ ঘোড়া, BMW ঘোড়া, ঘোড়ার পাম্প কীরকমভাবে হবে, হ্যাঁ, ঘাস কোথায় লাগানো হবে, ঘাসটার যে এই যে ট্যাঙ্ক হবে, ট্যাঙ্কটা কীরকম হবে, হ্যাঁ, এবং ঘোড়া কতক্ষণ পরে ওই অ্যালার্মের একটা সিস্টেম বানাতে হবে যাতে ঘোড়ার ঘাস মানে কমে গেছে সেটা বুঝতে পারে মালিক, এবং সেখানে যাতে ঘাস পাম্পে গিয়ে সে ঘাস ইয়ে করে। আবার প্রিমিয়াম মানে একটা হলো তোর দুর্বা ঘাস, ওটা হলো যে এক্সট্রা প্রিমিয়াম থাকে না তেলের, ওটা হলো এক্সট্রা প্রিমিয়ামটা। এইটা আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করে যাচ্ছি একটা লোকের সামনে, এবং আমরা দুজন কিন্তু প্রচণ্ড সিরিয়াসলি আলোচনা করছি, হ্যাঁ, প্রচণ্ড সিরিয়াসলি, এবং তারপর বাকিরাও যুক্ত হয়ে গেছে। আর জাস্ট না পুরোটা কিছুক্ষণ না বুঝতেই পারছে না আমরা কি কথা বলছি। কিছুক্ষণ পর না মোটামুটি আধ ঘন্টা হয়েছে এই ব্যাপারটা, আমি বুঝতে পারছি আমরা তো প্রচণ্ড মজা পাচ্ছি, কিন্তু এই লোকটার না মাথা ফাথা ব্যথা হয়ে গেছে। বুঝতে পারি এরকম ফালতু কথা শুনলে। আর লোকটা তো ওই রকম না, ওটা কর্পোরেটের লোক, সে না বলে আমার না একটু শরীরটা একটু খারাপ লাগছে, আমি বেরোই, হ্যাঁ, বলে সে চলে গেল। তো এই হলো আমার আড্ডার জোনটা হলো এইটা। মানে কাজের কথা কিন্তু খুবই কম হয়, খুব কম। আর কাজের কথা হলো ওটা আড্ডা না ভাই, হ্যাঁ, মানে ফালতু কথাবার্তা হবে ওর আড্ডার গল্প শুনুন প্লিজ। না, আমি আমার জ্যাঠার সাথে সবচেয়ে প্রথম আড্ডা মারি ছোটবেলায়। আমার মা এখনো বলে যে আমার একটা চিরকালের অভ্যাস, আমাকে কি কোনো কাজ করতে বললে আমি করি না। আমার যদি মনে হয় কাজটা গুরুত্বপূর্ণ তাহলে আমি করবো, নইলে পরে আমি করবো না জাস্ট। তো মানে ছোটোবেলায় আমার থেকে এই ডেপোমিটা ছিল। আমাকে মা যদি পড়তে বসতে বলতো সন্ধ্যেবেলায়, আমি সোজা চলে যেতাম জ্যাঠার বাড়িতে। যেদিন বলতো না সেদিন আমি বসে যেতাম। তার 7:30টায় আমার পড়তে বসার সময়, বা 6:30টার সময়, 6:35 হয়ে গেছে, 6:40, 6:45, আমি বসছি না। মা এসে বললো কী রে, পড়তে বসবি না? আমি চলে গেলাম জ্যাঠার বাড়িতে। তা না হলে হয়তো তার 2 মিনিট পরেই বসতাম আর কি। তখন সেখানে একটা বিভৎস আড্ডা হতো, হ্যাঁ। তো সেটা খানিকটাই বৈঠক টাইপেরই আড্ডা আর কি, হ্যাঁ। আমার চিন্তা, হ্যাঁ, মানে অনেক জিনিস নিয়ে যেগুলো সেই অর্থে কাজে লাগছে না সেই সময় আমার কোনো, কিন্তু এরকম প্রচুর আড্ডা আমার জ্যাঠার বাড়িতে আমি মারতাম রাত্রি 9:30, 10টা, 11টা অবধি, যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে মা বা বাবা এসে ডেকে নিয়ে না যায়।
মানে ওই রাগটা ছিল তো, আমাকে পড়তে বসতে বলেছে কেন, বিদ্রোহ আছে। হ্যাঁ মানে সেটা আমার এখনও আছে। আমি চাকরিতে ঢুকেই, যে কোনো নতুন চাকরিতে ঢুকে আমি প্রথমেই বসকে বলে দিই যে আমাকে কোনো কাজ করতে বললে কিন্তু আমি করবো না। হ্যাঁ আমি সবসময় বলি যে আমি বললাম না, শুধু যদি বলো যে এটা তোমার টাস্ক, তুমি এটা করে দাও, আমি এটা করবো না, তখন তোমার ডেডলাইন মিস হবে, তখন মুশকিল হয়ে যাবে। আমাকে বলে দিও যে এই কাজটা এই জন্য প্রয়োজন, তুমি করলে ভালো হবে, তখন আমি করে দেবো, আমার যদি মনে হয় কাজটা গুরুত্বপূর্ণ। তো এই একটা অভ্যাস আমার ছিল। আড্ডা আমি ওরকম টাইপের আড্ডা মেরেছি, বাংলায় আসলে আমার থাকা হয়নি, তো তাই ওই এরকম ধরনের আড্ডাটার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু সেটা স্কুলের পরে বাইরে। স্কুলে আড্ডার সময়টা কোথায়, সাইকেল চালাতে চালাতে যদি আড্ডা মারাটাকে আড্ডা হিসেবে, ওটা আড্ডা নয়, ওটা আড্ডা নয় না? আচ্ছা ওটা গল্পই বলা, হ্যাঁ ওকে বসে আড্ডা মারার আমার সৌভাগ্য হয়নি, হয়েছে বাংলায় হয়নি, আমি বাইরে প্রচুর হয়েছে আর কি, উদ্ভট জিনিস নিয়ে যেরকম ওরকম বললো আর কি। এমনিতে আমি তো গল্প ওরকম করতে পারি না আর কি, ওই রকের আড্ডা না, ওরা বলে যে আমি হয়তো খুব এরকম ধরনের আলোচনা হচ্ছে, আমি তার মাঝখানে এসে বললাম জানিস তো গাদ্দাফি করে, এটা করে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এই ধরনের একটা অদ্ভুত রকমের বেরসিকপনা আমার মধ্যে রয়েছে বলেই আমার ধারণা। তো কিন্তু সেটা হয়েছে আমার কলেজে, বন্ধু বান্ধবদের সাথে মিলে অনেক আড্ডা হয়েছে, আর কলেজগুলো এমন টাইপের ছিল আর কি, সেখানে সবই এই জাতীয় লোকজন। হ্যাঁ তারপরে আড্ডা প্রচুর মারতাম, কিন্তু ওরকম আড্ডা হতো আর কি। আমার যেমন প্রথম আড্ডা দেখা কলকাতায়, তাই হ্যাঁ রকে আড্ডা, যে আচ্ছা আড্ডাটা যে একটা চায়ের দোকান ওরিয়েন্টেড হয়, এখানে তো ওরকমই খুব, যে বাসুদার চায়ের দোকান, এই বাপ্পাদার চায়ের দোকান, ওখানেই সবাই মিট করবে, এই রকের আড্ডাটা এখানে এসে দেখা কলকাতায়। তোর আড্ডা রিয়েলাইজ করলি বা আড্ডার গুরুত্ব জীবনে বুঝলি কবে? এটা একদম ওই কলকাতায় চলে এলাম মাধ্যমিক দিয়ে, তারপর আমি থাকতাম হচ্ছে দাদাদের একটা গ্রুপের সাথে, বিরাট বড় একটা গ্রুপ, এবং ওইখানে প্রথম দেখলাম হচ্ছে ওই সেই সন্ধ্যাবেলায় 6টা থেকে সব বসতো, যে একজন চলে এলো যে খুবই বেকার হয়, ও চাকরি করে না, আর ও আড্ডাটাতে প্রাইমারিলি থাকে একদম, এবং তারপরে ওই এক একটা করে অফিস ছুটি হচ্ছে, সবাই আসছে, ওখানটায় আড্ডাটা চলছে, সবাই চলে যাচ্ছে, ও আছে। আবার ওই তোমার মতন একটা ক্যারেক্টার ঠিক 9টার দিকে ঢুকতো, ঢুকে ভাই এটা হয়ে গেল, ভাই ওটা হয়ে গেল বলে বিরাট একটা কিছু বলে, আর ও এক একটা করে ইনফরমেশন দিত, যে আজকে এইটা শুনে আসলাম, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। আমরা বলা সত্যি তাই, পৃথিবীটা বোধহয় ধ্বংস, ওই জানতো পৃথিবীটা 2012-তে ধ্বংস হবে। তবে আমি বলি তুই যে তোরা যে দুজন মিলে ওরা করছিস যে কলকাতা কেন্দ্রিক বিষয়টা, তা কিন্তু না, ছোটবেলা থেকে আড্ডা দেখেছি অনেক। আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটা কাঠমিস্ত্রির দোকান ছিল, তো সেখানে আড্ডা বসতো। তো তখন তো কি পাড়ার কলে থেকে জল নিয়ে আসা, ওখানে গিয়ে ব্রাশ করা, এসব একটা কমন ব্যাপার ছিল। তো সে কাঠের মিস্ত্রি, যে তার নাম আমরা বহু বড় অবধি জানতাম, তার নাম হচ্ছে বিপদ। হ্যাঁ অনেক পরে জানতে পেরেছি, একজনকেও প্রশ্ন করেছে আর কি, বাইরে থেকে অন্য পাড়া থেকে এসে, এটা বিপদ কারো নাম হয়? তখন যাকে জিজ্ঞেস করা যে হ্যাঁ সত্যি তো, বিপদ কারো নাম হতে পারে কি করে? তখন জানা গেল তার বাবা মা অনেক শখ করে নাম রেখেছিলেন বিপদ ভঞ্জন, কিন্তু ভঞ্জনটা চলে গেছে, বিপদটা ছিল। তো সেই বিপদদার দোকানে একটা আড্ডা সকাল সন্ধে বসতো, এবং সেখানে পাড়ার স্কুল টিচার, কলেজের টিচার, বিপদদা নিজে, বিপদদার কোনো আরেকজন মিস্ত্রি, সে আরেকজন হয়তো কিছুই করে না, একজন ছিল যে নিজেকে বামপন্থী বলতো কিন্তু কেউ তাকে মানতো না। হ্যাঁ এরকম সবাই মিলে সাংঘাতিকভাবে আলোচনা হতো, বিশেষত ইলেকশনের সময় এলে পরে সেই ছেলেটি, সে ছিল টিভি মেকানিক এমনিতে, কিন্তু তার প্যাশন হচ্ছে বামপন্থা, এবং পাড়ার ক্যারেক্টার, তাকে কিন্তু সেই সময় সিপিএম পাওয়ারে, সিপিএমের জন্য ওয়ার্ড কমিটিতেও সে নেই। হ্যাঁ যুগ্ম, সহযুগ্ম ইত্যাদি অনেক রকম কমিটি থাকতো, তো তখন তাতেও সে নেই। তাকে মিছিলেও হয়তো অনেক সময় ওই ফ্ল্যাগ নিয়ে সে হাঁটছে শুধুমাত্র, এই জন্য ডাকা হচ্ছে। কিন্তু সে কিন্তু মোটামুটি বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র কেন এবং তার জন্য রক্ত দেওয়াটা জ্যোতি বসু কেন বলেছিলেন থেকে শুরু করে একেবারে ভিয়েতনাম অবধি পুরো ব্যাপারটা উনি ডিফেন্ড করে যাচ্ছে ওখানে সবাই, আর ওকে ওটা নিয়ে একটা লড়াই হয়, হতো। হ্যাঁ তার কিন্তু আর ওকে সবাই পেলে পড়ে কি ব্যাপার, হ্যাঁ আর তার ঘাড়েই গোটা দায়টা পড়ে। সিপিএম কোনো ভুল করলে কিন্তু তার কাছে ওকে দেখলে পরেই লোকে একটুখানি ট্রিগার করে দিত, কি কল্যাণ, কি হচ্ছে রাজ্যের অবস্থা, সে কল্যাণ তখন একেবারে এইটা একজন করে থাকে গ্রুপে, ও পার্টিটাকে খুব ডিফেন্ড করতে থাকে একজন করে, আর খুব মিক্সড একটা গ্রুপ হয়। আর এই গ্রুপের ব্যাপারে একটা দেখ, একটা লোক থাকে, একটা লোক আড্ডায়
মানে ইনএভিটেবলি থাকে যে সবচেয়ে বেশি চা খায় চায়ের দোকানে, টুকটুক করে ওঠে আর চা খায় আর সবার কথা শোনে। দেখবি একটা লোক আছে, এই লোকটা আপনারাও চেনেন, এই লোকটাকে, এই লোকটা আছে সবচেয়ে বেশি চা খায়। একটা লোক কন্টিনিউয়াসলি পুরো আড্ডাটা জুড়ে ও নিজের পয়েন্ট রাখতে চায় কিন্তু ও পেরেই ওঠে না বাকিদের কথা। ঠিক আছে, এটা একটা লোক থাকে, এটা ক্যারেক্টার। থার্ড একটা ক্যারেক্টার থাকে দেখবি, জেনারেলি এটা বিড়ি খায়, জেনারেলি এই ক্যারেক্টারটা বিড়ি খায়। এবার এরা হলো ঠিকই তো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, একদম একদম ঠিক কথা বলেছে। কেন কে ইয়ে হবে না এটুকু বলে কিন্তু আরেকজন বলে তুই কি বলছিস, তারা এ চুপ। হ্যাঁ সিগারেট খেলে কাউন্টারে একজন বিদেশক আছে, বিদূষক থাকতে হবে। হ্যাঁ ওটা তো বলছি, খুব ইম্পর্টেন্ট। কিছু টপিক শেষ হয়ে গেলে তাকে না, সে শুধু ফোড়ন কেটে একটা অদ্ভুত রকমের সেন্স অফ হিউমার ছেড়ে চলে যাবে ওইটা। হ্যাঁ একজন একটা দেখবে একটা সেন্স অফ হিউমার মানুষ থাকে যার সেন্স অফ হিউমারটা উইয়ার্ড। হ্যাঁ হ্যাঁ ওইরকম একটা সেন্স অফ হিউমার লোক থাকে। আর অবভিয়াসলি একজন তো কথক ঠাকুর, দুজন কথক ঠাকুর থাকে ওখানে, দুটো অ্যান্টি, এবং একজনের কথা বলার স্টাইল একরকম, আরেকজনের কথা বলার স্টাইল একরকম। জেনারেলি যেটা হয়, একটা হলো এই তুই কি জানিস রে ভাই, আমি বলছি তোকে, এইটা একটা। আর একটা হলো শোন ভাই, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বোঝ। সো দিস ইজ হোয়াট এ আড্ডা লুকস লাইক বেসিক্যালি। আর কিছু লোক থাকে এই অরুণাভর মতো, যারা মোটামুটি আমি দেখেছি, আমার দাদা অরুণাভ এরা সমান। এরা শিলিগুড়িতে বাড়ি, শিলিগুড়ি থেকে একটি ট্রেনে উঠলো, হয়তো রাতে উঠেছে সন্ধ্যে 8টার সময়, তারপরে মোটামুটি খেয়ে সবাই শুয়ে পড়েছে, ভোর 7টার সময় এসে কলকাতা পৌঁছে গেছে। তা আসার পরে তাকে জিজ্ঞেস করি কেমন ছিল জার্নিটা, মোটামুটি তাকে 2 ঘন্টার একটা গল্প শোনাতে পারবে যে ট্রেনে কি কি হয়েছিল। কথক থাকে বলে না। এবার আমার মনে হয়েছে, আমার দাদা এবং অরুণাভকে দেখে আমার মনে হচ্ছে চিরকাল আমি সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছি, 48 ঘন্টার আমি ফ্লাইট ট্রাভেল করছি, দেশ বিদেশ হচ্ছে, আমার তো কোনো গল্প তৈরি হচ্ছে না। এদের এরকম কলকাতা, শিলিগুড়ি থেকে কলকাতা, তাও রাতের জার্নিতে কি করে গল্প তৈরি। পাশের ওখানে যা একটা লোক, সে যা নাক ডাকছিল, তারপরে আমি বললাম, তারপরে মানে প্রচুর কথা আর কি। আজকে বলে দাও তাহলে, আজকে বেশিরভাগটা মন করাবে একটু ভাবো যে এটা যদি হতো না। ব্যাপারটা কি জানিস, ব্যাপারটা হলো এটা, আমার মনে হয় যে কোনো যারা গল্প বলতে ভালোবাসে তাদের মধ্যে এটা থাকবেই যে ধর ঘটনাটা তাদের দরকার। ঠিক আছে, ঘটনার বীজটা তাদের দরকার। ধর একটি লোক নাক ডাকে, ঠিক আছে, জেনারেলি যারা এরকম মানে যারা গল্প কালেক্ট করে নিয়ে বলতে হবে এই ব্যাপারটা যাদের মধ্যে থাকে, তারা না দেখবে যে এইখানে নর্মালের বাইরে কি হচ্ছে সেটা লক্ষ্য করার চেষ্টা করবে। আমি সবসময় তাই করি, নর্মালের বাইরে কি হচ্ছে। একটা লোক নাক ডাকছে হঠাৎ করে, এরকম একটা নাক ডাকলে, এইটা যদি কারোর নাক ডাকা হয়, তুই এই নাক ডাকাটাকে খেয়াল করবি না, তুই মনে হয় না এইটা তো অদ্ভুত নাক ডাকা। এবার এই লোকটার নাক ডাকাটা আমার কাছে তুই এবার তুই বলবি আমার সঙ্গে তো ঘটনা, তোর সঙ্গে তো ঘটনা। আমি ট্রেনের ঘটনা বলি একটা। আমি ট্রেনে উঠেছি রাত্রিবেলা এখান থেকে, পরদিন সকালে ট্রেন থেকে নেমেছি, এই তো হলো তুই বললি। এবার গল্পটা শোন, ছোট্ট গল্প, বেশি কিছু না। একটি লোক বয়স মোটামুটি ধর 72-73 হবে, সে উঠেছে, সে উঠে আমার যে কূপের পরের কূপের সাইড লোয়ারে উনি শুয়ে আছেন। রাত্রি 1:30টার সময় ঘুমানোর প্ল্যান করছি আমরা, আমি আর আমার দাদা ছিল, সে যাচ্ছি দুজন। হঠাৎ দেখছি একটা নাক ডাকা আসছে, এবং নাক ডাকাটা বিশ্বাস কর শুধু আমরা ভাবলাম এই নাক ডাকায় ঘুমাবো কি করে। তারপর দেখি বাথরুমের পাশের যে কূপটা, সেখান থেকে একটা লোক বেরিয়েছে, বলে এইটাকে নাক ডাকছে। মানে বুঝতে পারছি রেঞ্জটা, মানে এই কূপ থেকে এই কূপ অব্দি ও পুরোটা সবাইকে শোনাচ্ছে নাক ডাকা। হ্যাঁ, কভার করেছে। এবং লোকটার নাক ডাকা নিয়ে সারা রাত একটা জগা খিচুড়ি হলো। লোকটাকে একবার ডাকা হলো, হলো, তারপর একটা আমাদের দুজন মিলে ভাবা হলো যে ডিউটি ভাগ করা হোক, কখন কে ডাকা হবে, তাহলে কেউ তো ঘুমাতে পারবে। তুই বিশ্বাস কর, দিস ইজ রিয়াল। মানে এবার এইটাই কথা, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না তোদের, বাট এটা বিশ্বাসযোগ্য। এবার আমি তোকে বলছি, এবার তারপর লোকটা বেস্ট পার্ট, গল্পের মধ্যে কি হওয়া উচিত, গল্পকে শুধু এরকমই হওয়া উচিত না। পরদিন সকালে কি হলো, পরদিন সকালে আমরা এনজিপিতে পৌঁছালাম, এনজিপিতে পৌঁছে নামার পর দেখি এই লোকটার হাতটা এরকমভাবে ঝুলছে। ঠিক আছে, 2জনকে ডাকলো, 3জনকে ডাকলো,
একজন এলো, লোকটা মারা গেছে। ভাবো তুমি লোকটা মারা আরে এইবার এটাই হলো পয়েন্ট। হয়তো কিছু মানুষ যারা এই ধরনের জিনিসপত্র এই মধ্যে থাকে তাদের সঙ্গে এগুলো ঘটে। তো একটা কমেডিকে হরর বানিয়ে দিলি পট করে। ফালতু কথা বলিস না, আমি কোনো কথা দেখ, এটাই তো পয়েন্ট। যারা গল্প খোঁজে তাদের কাছে গল্প আসে। তবে একটা কি আড্ডা মারার একটা প্রসেস, মানে একটা প্রিপারেশন থাকে। যেটা বলছি, আমরা যখন কলেজে ছিলাম, হস্টেলে থাকতাম, হস্টেলের পাশেই হচ্ছে একটা চা সিঙ্গারার দোকান। এবার আমরা 3 জন বন্ধু মোটামুটি সবসময় একসাথেই চায়ের দোকানে যাব, সিঙ্গারার দোকানে যাব, তারপরে ওখানে তো অন্যান্য হস্টেলের লোকজন আসবে, ওখানে গল্প হবে। এবার দিনের মধ্যে 5-6 বার এটা ব্যাপারটা হচ্ছে। প্রতিবার মোটামুটি 1.5 ঘন্টা লাগছে প্রিপারেশনে। তো 1.5 ঘন্টা ধরে এই প্রস্তুতি যে কে সিঙ্গারার চায়ের টাকাটা দেবে। এবার এটা মোটামুটি প্রথম বছরে তো অত বন্ধুত্ব হয় না, বাকি 3 বছরে হয়েছে। 4 বছরে এই ঘটনাটা ঘটেছে। এবং শেষ দিন অবধি প্রচণ্ড মারামারি, কারণ তখন আমাদের সময় কি 3000 টাকা আসতো, 2.5 থেকে 3 হয়েছে। প্রথম বছরে 2 থেকে শুরু, 2.5, 3 এই পেতাম আমরা মাসে। তার মধ্যে খাবার টাবার টাকা ছিল কতটুকু বা আছে, তার মধ্যে এসব লড়াই টড়াই চলে 4 বছর পরে শেষ হয়েছে। তারপরে তো যাই হোক চাকরি বাকরি করেছি। তারপরে একদিন প্রায় 6 মাস পরে আমার সেই বন্ধু 3 জনের মধ্যে একজন ফোন করেছে, কী করছিস? এই তো এমনি বসে আছি। তুই কী করছিস? মানে আমি একটা বড় ক্যাফেতে বসে আছি আর কি। বাট হি ইজ সেইং কি यार চায় সমোসা মিস কর রা হুঁ। হ্যাঁ, সো দ্যাটস মানে আড্ডার ওই ব্যাপারটা কিন্তু একটা আলাদা জিনিস। আলাদা হওয়ার পর সবাই খুব মিস পয়েন্ট, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যাবে, কেমন আছিস তোরা, 100%। আমার মনে হয় আজকে আমার যে সাইবার প্লাজা টিমের যে লোকজন, মানে যারা ওই যে গ্রুপটা ছিল, আমার মনে হয় প্রত্যেকে উই নো কি উই মিস দ্যাট টাইম। এবং এটা আমরা প্রত্যেকে জানি। এরকম না যে কেউ মিস করে না, কেউ মিস করে, এরকম না, কিন্তু সবাই মিস করে এন্ড উই নো ইট। এবং সেইটা কোথাও একটা গিয়ে তারপরেও আড্ডা হয়েছে, তারপরে বিভিন্ন রকম আড্ডা মানে দেখেছি আমি আমার জীবনে। নন্দনের আড্ডাও দেখেছি, টক্সিক আড্ডাটা, একদম নন্দনের টক্সিক আড্ডা বলছি আমি। মানে নন্দনের টক্সিক আড্ডাটা কিন্তু মানে খুবই ডেঞ্জারাস আড্ডা। হ্যাঁ, টক্সিক কেন? আচ্ছা, টক্সিক কারণ হলো যে তোর যদি মনে হয় যে তুই কেউ একটা, তোর যদি মনে হয় তো আমি প্রেমাশিস মুখার্জি, এইটা নিয়ে যদি নন্দনে পৌঁছাস, আর যদি তোর সঙ্গে শিল্পের কোনো কানেকশন থাকে, যখন তুই ফিরবি তোর মনে হবে আমার নাম জানি কে, আমি তো কেউ না, মানে আমি তো এক্সিস্টই করি না পৃথিবীতে, আমি কে জানি, আমি একটা কেউ ছিলাম। পরের দিন সকালে উঠে তোর ও আচ্ছা আচ্ছা আমি আবার প্রেমাশিস, হ্যাঁ, এটা মনে হবে। এতটাই টক্সিসিটি, মানে সেলফ ওয়ার্থকে সামনে দাঁড় করিয়ে হিটলারের মতো মেরে ফেলে। বুঝতে পারলি? এইটা একটা আছে, এইটা একটা শ্রেণী আছে। এবং আমার ধারণা আমার প্রচুর আড্ডা এখন হয় কিনা জানি না, এক সময় আমার মনে হয় আমার এরকম সমসাময়িক যারা, মানে আমার সময় যারা ওই সময় আড্ডা মেরেছে, তারা অনেকেই এটার সঙ্গে এগ্রি করবে। কারণ সেই সময় একটা যে মানে সিউডো ইন্টেলেকচুয়ালিজমের একটা ওয়েভ উঠেছিল আমি যে সময় কলকাতায় আসি, এবং সেটাতে না মানে বেশিরভাগটাই আমি আসল লোকটাকে খুঁজে বের করতে করতে অনেক দিন লেগেছে আমার প্রত্যেককেই মনে হচ্ছে তো দারুণ কথা বলছে, তারপর ভাবছি ও আচ্ছা, পরে গিয়ে বুঝছি ও মা এটা রণবীর আওয়াজের মতো, উপর থেকে দেখলে ভালো মনে হয়। প্রথমেই ঠিক ছিল, কারণ নাম নেওয়া হবে না। ওকে, ব্রেক হলো, গ্রেট। এবার মানে এই আড্ডার বিভিন্ন রকম দিক আছে। মানে এটা আমি ডিকোড করেছি ব্যাপারটা। এরকম আড্ডার আমিও পার্ট থেকেছি, নন্দনে নয় কিন্তু এরকম আড্ডার আমি পার্ট থেকেছি। সেটা আমি বুঝেছি যে কি করে লোকগুলো। হ্যাঁ, আমি সারাদিন বই টই পড়ে যাচ্ছি, হ্যাঁ, ক্যাচ আপ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। পরের দিন যাচ্ছি, আবার একটা নতুন কিছু হচ্ছে। হ্যাঁ, তুই কিছুদিন ক্যাচ আপ করতে পারবি না। তারপরে বললাম কি হচ্ছে ব্যাপারটা। এবার ধর ব্যাপারটা এরকম যে তোর সাথে তুই এলি তো নতুন, তো আমি 2 বার কথা বলেই বুঝে গেলাম তুই হচ্ছিস ইকোনমিক্সের লোক। তবে বলবো তুমি জানো কার্ল সেগান অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি নিয়ে কি বলেছেন, বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে। এবার তুই বললি কোয়ান্টাম ফিজিক্স, আমি চট করে চলে যাবো ইকোনমিক্সের একটা কোনো গভীর তত্ত্বের মধ্যে। সব কিছুই হচ্ছে একটা বুক জ্যাকেট লেভেলের একটা সামারি পড়া ব্যাপার, কিন্তু তুই যেটা বলবি আর কি, তুই যেখানে কমফোর্টেবল সেই আলোচনাটা হবে না। হ্যাঁ, সেই আলোচনাটা হবে। তুই পরের দিন পড়ে গেলি যে আচ্ছা ওরা তো আবার কোয়ান্টাম মেকানিক্সের লোক,
তাহলে একটু আমার শুধু ইকোনমিক্স দিয়ে হবে না, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে একটু পড়ে যাই। পরের দিন গেলি তোমার মলিকুলার বায়োলজিতে তুমি জানো ডিএনএ স্ট্রাকচারটা নিয়ে কী ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্যাটার্ন। আমি ডিকোড করে বুঝেছি, কিন্তু এটা ঠিকই যে আমি অনেকদিন পরে বুঝেছি যে এই কোপ আপ করার টেন্ডেন্সিটা ইজ এ ভেরি রং টেন্ডেন্সি। যারা এটা করতে, আমিও করেছি এক সময় নিজে, আমি নিজেও কোপ আপ করার জন্য এটা করেছি, গ্রুপ থেকে বিলং করছি, একদম ভালো লাগে, কারণ সেই সময় তো কোনো গ্রুপ থাকে না আমাদের। আমিও চেষ্টা করে দেখেছি, পারছি না, তারপরে বুঝে পারছি না কেন, এক্স্যাক্টলি আমি কত কিছু পড়ে ফেলেছি রে, মানে আমি কি মফস্বলের ছেলে বলে আমার কোনো ওয়ার্থই নেই, এরকম একটা ব্যাপার মনে হয়েছে। আমার যেমন আমি প্রথমে কোপ আপ করতেই পারতাম না, এবং আমি চেষ্টা যখন করার পরে একটা পয়েন্টে আমি বুঝতে পেরেছি এই এক মিনিট আমি কি মানে এইটা আমি কেন ভেবে নিচ্ছি যে ওরাই এই মানে পার্টিকুলার বিষয়টা সম্পর্কে জানে বলে, আমি কিছুই জানি না। আরে আমি তো কিছু সম্পর্কে জানি রে ভাই। এবং আমার সবসময় মনে হতো, তারপরে আমি সারা জীবন মানে বেশিরভাগ সময়তেই আড্ডাতে যখন আমি কিছু যাই না, এমনি মজা ফালতু কথা বলার জন্য আমার চেয়ে ভালো এক্সপার্ট কেউ নেই, তোরা খুব ভালো করে জানিস, ফালতু কথা বলতে আমি খুবই ভালো করি। তো তার বাইরে আমি দেখেছি যেটা আমি জানি না সেটা আমি না একটা পয়েন্টে যদি কেউ ঠিকঠাক কিছু বলে তাহলে শুনবো, না হলে একদম চুপ, মানে মাথাটাই বন্ধ করে দিই আমি সেখানে। তাতে কি হয়, আড্ডার মজাটাও নষ্ট হয় না, কারণ পরে একটা পয়েন্টে তো ওরাও ফালতু কথা ফিরে আসবে, আমি সেটার জন্য ওয়েট করি। আমার অনেকদিন ধরে আড্ডা শব্দটা বা আড্ডা বিষয়টাকে নিয়ে বাঙালিদের সঙ্গে একটু স্টিরিওটাইপ করা, যে ওই বাঙালি সে বাড্ডো হি মার সাকতা হ্যায় গোছের কথাবার্তা। তো এই আড্ডা ব্যাপারটা কি শুধুমাত্র মানে বাঙালি ওরিয়েন্টেডই ব্যাপারটা, এই রক ঠেক আড্ডা? মানে আমি কি তোকে সত্যজিৎ রায় আনসার দেবো নাকি আমার অভিজ্ঞতার আনসার দেবো? তোমারটা দিয়ে তারপর সত্যজিৎ রায় যাই। আমি তো বললাম আমার তো বড় হওয়া একেবারেই এখানে নয়, সেজন্য আমি বাংলার রক আড্ডার ব্যাপারটা জানি না, মানে মোটামুটি যে হ্যাঁ রক আড্ডাটা আমি পার্ট নই, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে একটা উদ্দেশ্যহীন আলোচনা, কিন্তু আলোচনাটার মধ্যে একটা মজা আছে, সেই জিনিসটা আমার একেবারেই মনে হয় না যে কোনোভাবে বাঙালিদের কোনো একটা ওখানে আছে বলে, মনোপলি আছে বলে, একচেটিয়া নয়, এবার সবাই করতে ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে যে তোর আড্ডা মারার মতো কিছু রসদ আছে কি না তোর কাছে, হয় গল্প থাকতে হবে, নয়তো একটু পেটে বিদ্যে থাকতে হবে। সারাক্ষণ যদি তুই ভাবিস যে সেন্সেক্স উঠলো না নামলো, হ্যাঁ সারাক্ষণ যদি তুই ভাবিস যে আচ্ছা এবার তো 20% রিটার্ন এসছে বা 16% হয়ে গেলে কি করবো, তাহলে পরে তোর সময় নেই অন্য কিছু, কারণ মাথাটা তো খেলছে না আর অন্য কোথাও। আমার এটা অভিজ্ঞতা নিজের। আর সত্যজিৎ রায়ের আনসার তো যে আগন্তুকে বলেছিল না, মানে সেটা ঠিকই যে মানে অ্যারিস্টটল প্লেটো এরাও আড্ডা মারতেন, তো এটার মধ্যে কোনো নতুন কোনো ব্যাপার নেই আর কি, যে বাঙালি ব্যাপারটা নয়। বাঙালিরা চিরকাল আমরা আতেল জাতি, আমার যা মনে হয়। আমরা বই পড়তে ভালোবাসি। তুই ভাব একটা মানে আমি অনেক সময় এরকম মানে ঠেস দিয়ে বা একটু এমনি কথা বলি বাঙালিদের সম্বন্ধে, তির্যক, হ্যাঁ দ্যাটস দ্য ওয়ার্ড, তির্যক স্বরে। কিন্তু আমি ভাবি যে একটা বইমেলা হয়, একটা শহরে বইমেলাকে কেন্দ্র করে একটা উৎসব হচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে ওখানে, হয়তো অনেকে এগরোল খেতেই যাচ্ছে, কিন্তু এগরোল খেতে তো সে একটা এগরোলের দোকানেও যেতে পারত, তাকে তো ঠেঙিয়ে মেট্রো ধরে, ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে অত দূরে গিয়ে বইমেলায় কেন যাচ্ছে? সে হয়তো বই কিনছে না, বা সে হয়তো বই কিনলেও হয়তো একেবারে রহস্য রোমাঞ্চ ভৌতিক উপন্যাস কিনছে, কিশোর সাহিত্য কিনছে, কিন্তু কিনছে তো, কিন্তু বইটা কিনতে হবে, বই রাখতে হবে, বইমেলায় যেতে হবে, এটা তো মানে ভারতবর্ষ কেন পৃথিবীর অনেক জায়গাতেই এই কালচারটা তো নেই। যে আমি যদি আমার বাড়িতে যদি 4টে বই না থাকে, এই 15 দিন ধরে বইমেলা হলো, তুই কলকাতার ছেলে হলে বইমেলায় গেলি না, ছেলে বা মেয়ে আমি বলছি, যে সেটা যে একটা খুব ভালো ব্যাপার নয়, এটা তো কোথাকার কালচার আছে এটা। তো সেই জন্য আমার মনে হয় যে বাঙালিদের মধ্যে ওই মানে পুরোপুরি সেই সময়কার সেই ঐতিহ্য না গিয়েও বলতে পারি, স্বর্ণযুগ হয়তো নেই, কিন্তু এই কালচারটা কোথাও আছে আর কি, কালচারটা আছে যে হ্যাঁ এটা না শিক্ষার একটা দাম আছে, সেটার জন্যই আমার মনে হয় আড্ডাগুলোর একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে তুই একটা দেখবি বাংলায় চিরকাল ধনধান্যে পুষ্পে ভরা টাইপের একটা ব্যাপার ছিল,
হ্যাঁ, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এরকম একটা জায়গা গাঙ্গেয় ইয়ে। এখানকার বহু পুরাতন কাল থেকে মানুষকে খুব একটা খাটতে হতো না। পাহাড়ে উঠতে গেলে পরে পাহাড়ে উঠে ওই দূরের থেকে জল নিয়ে এসো, হ্যাঁ, পাহাড়ের নিচ থেকে গিয়ে একটা কিছু নিয়ে এসো, হ্যাঁ, বা মরুভূমি ঠেঙিয়ে কিছু একটা নিয়ে এসো, ওরকম তো নয় ব্যাপারটা, ওই স্ট্রাগলটা নেই। কাজে প্রচুর অঢেল সময়, তো অঢেল সময় তো মানুষ কি করবে? হ্যাঁ, মানে আমার বক্তব্য হলো যে বাঙালি, আমার এখানের স্টিরিওটাইপ তো করা হয় বাঙালিকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে কোনো স্টিরিওটাইপের পেছনে একটা সত্যতা না থাকলে সেই স্টিরিওটাইপটা তৈরি হয় না। হ্যাঁ, হয়তো সেটা অ্যাম্পলিফাই হয়ে যায়, অ্যাম্পলিফাই করা হয়, বাট যেটা প্রেমাশিস বললো একেবারেই ঠিক, যে বাংলা এমন একটা জায়গা, যে জায়গায় মানে ওই যে মানে কি বলবো, সমৃদ্ধশালী যাকে বলে, শোনো একটা রাজা, সে যদি রাজা হয় তো তাকে তো তুমি এটা বলতে পারো না, এই তুমি কেন চাষ করো না, তোমার শারীরিক পরিশ্রম হচ্ছে না কেন, এটা তো বলতে পারো না তুমি রাজাকে। কি মুশকিল, হতো রাজা হয়েছে রে ভাই, রাজা হয়েছে তো কোনো একটা যোগ্যতাতেই। বাঙালিদের ক্ষেত্রে আমার মনে হয় বাঙালিরা যেহেতু খুব সমৃদ্ধ একটা জাতি ছিল, এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ভাই ঐতিহাসিক বা ভাবে বাঙালি যতটা এক্সপোজার পেয়েছে টু দ্য ওয়ার্ল্ড, লিটারেচার বল, ওয়ার্ল্ডের নিউজ বল বা অ্যাফেয়ার্স বল, সেইটা তো খুব বেশি জাতি পায়নি। তা আমরা তো সেক্ষেত্রে প্রিভিলেজ। এবং আমার মনে হয় অনেকেই বলে যে বাঙালিরা এখন আর বাঙালি নেই ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় দেখ, সময়ের সাথে সাথে মানুষের সমাজের পরিবর্তন হয়ে যাবে, সমাজের একটা কি বলবো ওভারঅল পরিবর্তন হবে, তাতে প্রত্যেকটা জাতি নিজের মতো করে পরিবর্তিত হতেই থাকবে। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা জাতি বলবে সেই গুজরাটি আর সেই গুজরাটি নেই, হ্যাঁ, আগে এইটা তো বলতেই পারে তারা। কিন্তু আমার বক্তব্য হলো আড্ডাটা এত ইম্পর্টেন্ট বাঙালির কাছে, সেটার কারণ বোধহয় আমি প্রেমাশিসের সঙ্গে একমত যে আমাদের কাছে না মনের খিদে মেটানোটা পেটের খিদে মেটানোর মতোই জরুরি। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এটা আমার মনে হয় সমস্ত জাতির ক্ষেত্রে কিন্তু এটা বোধহয় নয়। তুই দেখবি বাঙালি বিভিন্ন বিষয় থেকে তার মানে যাতে তার একটু আনন্দ কোথা থেকে নিয়ে আসা যায়, একটু আনন্দ কি করে বেশি পাওয়া যায়, একটু খেয়ে একটু আনন্দ হবে। বাঙালি এত ভোজন রসিক, কারণ খেয়ে বাঙালি যে আনন্দটা অনুভব করে সেটা অন্য কোনো জাতি অনুভব করে না। ঠিক, এবার এটা তো আমাদের বেশি একটা নেচার, আমাদের সবকিছু আনন্দ করতে ইচ্ছা করে, এই চল দুর্গা পূজা ভাই চল, এই নাচি, ঢিক্কি চিকি ঢিক্কি চিকি, এই তো করি আমরা, আনন্দ করি তো, হুজুগে জাতি আনন্দটা করতে হবে। আর সেই আনন্দ করার জন্য তো প্রাথমিকভাবে দরকার যে দুটো ভালো চারটে লোকের সঙ্গে তো আড্ডা মারতে হবে, তাহলে আনন্দটা হবে কি? মনের খোরাকটা। এই যে এতক্ষণ ধরে এই যে কথা বলছি, এই কথাটা যদি আমাদের পার্সোনালি আনন্দ না দেয় তাহলে তো এটা বলবোই না, একটু পরে বন্ধই করে দেবো। এইটাই হলো আমার মনে হয় আড্ডার পেছনে বাঙালির সঙ্গে একটা কানেকশন। সবচেয়ে বড় কথা কি বলতো, আমরা একটা আমরা যে কলেজে পড়তাম আর কি, তো ডক্টর কুরিয়ানের বানানো কলেজ, সেখানে সে একটা অনেক লম্বা একটা টাওয়ার বানিয়েছে, তার উপর একটা বেল লাগিয়েছে। সে বেলটা থাইল্যান্ড না কোত্থেকে নিয়ে এসে এটা কম্পিউটারে ফিট করা, সেখানে অনেকগুলো ঘন্টি আর কি, ঘন্টা বিভিন্ন নোটে টিউন করা। সে কম্পিউটারে একটা গান দিলে পরে তার মেলোডি অনুযায়ী ওটা ঘন্টায় ঘন্টায় বাজে গানের মতো করে, এমনি একটা চাইম। তো লাগানোর পরে অনেকে ভেবেছে একটা ওয়াটার ট্যাঙ্ক বানানো হচ্ছে ওখানে, ওরকম সাইজের ব্যাপারটা, কিন্তু কিছুই না, দেখা গেল ওটা কিছুই না, ওটা বেল, মাঝখানটা ফাঁপা, তাতে আওয়াজটা আরও অ্যাম্পলিফাই হয়, টুং 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 করে ঘন্টায় ঘন্টায় বাজছে। তোকে যখন ওপেনিংয়ে বিরাট করে ওপেনিং হলো, তখন এসে তাকে জিজ্ঞেস করলো প্রেসরা যে এটা কেন, মানে কি দরকার, হ্যাঁ এটা কেন আছে এটা। তো সে বলেছিল দেখো, রাজমহলে না সব কিছু প্রয়োজনের জন্য হয় না, এভরিথিং ডাজন্ট হ্যাভ ইউটিলিটি, কিছু জিনিস জাস্ট অর্নামেন্টেশনের জন্য একদম। তো আমাদের বাঙালিরা সেটা আড্ডার কেন প্রয়োজনের জন্য সব করতে হবে জীবনে, না একেবারেই করতে হবে না, প্রয়োজনের জন্য সব করলেই তো মুশকিল। হ্যাঁ, ওটা অর্নামেন্টেশন, ওটা করতে আমাদের ভালো লাগে তাই করছি, আবার কি যা কথা হলো তখন যে বাঙালির একটা ভিউ থাকে, বাঙালির একটা ওই পড়াশোনা করবার খিদে একটা জানি ব্যাপারটা আছে, বাঙালিরা বিরাট আর কি, বিরাট একটা। এবার এইটা থেকে একটা ডেঞ্জার ব্যাপারে ঢুকে যায়, সেটা হচ্ছে যে সব বিষয়ে একটা মতামত আমার আছে এবং আমি সব বিষয়ে একটা মতামত শুনতে চাই। এইটা নিয়ে তোমাদের কি মতামত?
আমি আমার একটা মতামত আছে এবং সেটা ঠিক ভুলের ঊর্ধ্বে গিয়ে আমি একটা মতামত আছে এবং আমি এই মতামতটা বলবো। এবং যেটা খুবই টক্সিক জায়গা বলে আমার মনে হয়, আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি তোমার মতামত চাই, যেহেতু তুমি একটা পরিচিত মুখ বা যে কেউ আর কি, তুমি একটা দাবি রাখো, তুমি একটা মতামত রাখো। এইটা একটা মানে ভারতবর্ষে না কিন্তু বাঙালিদের একটা প্রবণতা থাকে যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই দেখা যায় যে তুমি কিছু বলছো না কেন, তোমার তো এই বিষয়ে মুখ খোলা উচিত, তুমি তো আগেরটায় মুখ খুলেছিলে। এই যে একটা মুখ খোলার প্রবণতা এবং মতামত রাখার প্রবণতা, এইটা তোমাদের কি মতামত ব্যক্তিগত বিষয়? প্রথমে একটা ওকেশনে আমি বলি ততক্ষণ। হ্যাঁ, মতামত রাখাটা নিয়ে আগে বলো যে আমার প্রত্যেকটা বিষয়ে মতামত আছে। দেখ, মতামত তো থাকবেই, যে কোনো বিষয়ে আমি কি মনে করি যদি আমার কিছুটা জ্ঞান থাকে। আমার মতামতটা ইজ লিমিটেড বাই দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ, কারেক্ট, যেটা পাবলিকলি অ্যাভেলেবল, ঠিক আছে? তো আমার সেটা নিয়ে একটা মতামত তো থাকবে। মতামতটা আমি বা পাবলিকে বা সবাইকে জানাবো কি না সেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমার চয়েস। আমার ইচ্ছে নাই করতে পারে আমার মতামতটা জানানোর। আমার একটা বিষয় নিয়ে কি আমি ভাবছি সেটা জানাতে চাই না, বা আমি জানাতে চাই আমার ক্লোজ গ্রুপকে, আমি সবাইকে জানাতে চাই না, হতেই পারে, এটা আমার তো চয়েস। এই চয়েসটা নিয়ে নিলে তো মুশকিল। এবার তুমি কেন জানাতে চাও না, এটা নিয়ে জানাতে চাও, ওটা নিয়ে কেন জানাতে চাও না? খুবই প্রবলেমেটিক মনে হয়। আমি বলছি অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের সংখ্যা কমে যাচ্ছে না, ঠিকই একই আছে, এটা নিয়ে আমার কোনো মতামতই নেই, আমি জানিই না বিষয়টা নিয়ে। হতে পারে ওটা খুব বড় ক্লাইমেট ইস্যু, কিন্তু আমার কোনো এটা নিয়ে মতামত ঠিক এই মুহূর্তে। কমে গেলে হয়তো খারাপ হবে। আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, সেটা হলো এই দাবিটা এতদিন কেন এতটা ওঠেনি, এখন কেন উঠছে, এটা আমার একটা অ্যানালিসিস আছে। সেটা হলো আগে মানুষ একটা জিনিস তৈরি করতে, একটু আগে একটা মতামত নিয়ে কথা হচ্ছিল না, সো ফার্স্ট অফ অল মতামত নেই, মতামতের সংখ্যা খুব কম, ঠিক আছে? জেনারেলি উইটনেসিং আছে, দেন ট্রেন্ড কি বলছে সেটা দেখার দিকে ইন্টারেস্ট আছে। যে আচ্ছা ধরলাম আমি, ধর হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি দেখি যে আমার পরিচিত সোশ্যাল মিডিয়া গ্রুপটা বা আমার যে আমরা যাদের ভালোবাসি তারা কি বলছে, কারণ আমার মতামতটা ফর্ম হয়নি, আমি সেই মতামতটা জানি না, কারণ আমি তো বুঝতেই পারছি না এরা কি বলছে। আগে দেখি, দেখার পর তাহলে আমি একটা মতামতের দিকে যাব, যেটা পোলারাইজেশনের কারণ, মানে এটাই সবচেয়ে বড় কারণ। কারণ এই কারণে লোকজনের দাবিটা বেড়েছে যে আরে আমি তো আপনাকে ভালোবাসি, আমি আপনার কথা শুনতে চাই, আমি এটার ঠিক দিকটা বা এইটার সাইকোলজিক্যাল দিকটা বোঝার চেষ্টা করছি। যে ধর কেউ একটা মানুষ যে ধর শাহরুখ খানকে ভালোবাসে, আমি মানে সে দর্শক হিসেবে বলছি আরে আমি তো বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি না তোমাকে খুব বিশ্বাস করি, তুমি একটু বলে দেখো তো। এটা হলো পজিটিভ সাইডটা। এটার কারণে লোকে মতামত চায় ভ্যালিডেশনের জন্য, যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা বা তুমি কি ভাবছো সেটা আমি একবার বুঝে যাই, তারপর আমি সেটা আমার মতবাদ হিসেবে ক্রিয়েট করব। সেকেন্ডটা হলো যে আমি একটা জায়গায় একটা ঘটনা শুনলাম, ঘটনা সম্পর্কে আমি বুঝতে পারছি না আমার মতামত কি হবে, আমি গেলাম সোশ্যাল মিডিয়াতে, গিয়ে দেখলাম কে কি বলেছে এই বিষয় সম্পর্কে। এবং দেখবি দিস ইজ এ ভেরি কমন ফ্যাক্ট, এই কারণে ফেসবুকে একটু লেখা হয় বা লোকে প্রচুর মতামত রাখে, কারণ সেই মতামতটা দিলে তার একটা প্রচুর শেয়ার হয়, তার একটা ভ্যালিডেশন পায় এবং সেটা অ্যাম্পলিফাই হয়। কিছু মানুষ ধর 10টা সেলিব্রিটিকে দেখলো যে তারা একটা মতামত দিয়েছে, কিন্তু তার পছন্দের সেলিব্রিটি থেকে তার মধ্যে দেখতে পেলো না, বা তার অপছন্দের সেলিব্রিটিকেও তার মধ্যে দেখতে পেলো না, যার কথা না তার শুনতে ইচ্ছা হচ্ছে। দেখি তুমি কি বলো, সবাই তো এই কথা বলছো, তুমি কি বলো। এটা যতক্ষণ না অনেক মানুষ বলছে ততক্ষণ তো এই দাবিটা তৈরি হয় না। তো দাবিটা তৈরি হওয়ার পেছনে এটা কারণ। আর যদি বলিস যে দেওয়ার দরকার আছে কিনা, আমার তো মনে হয় যত কম ওপিনিয়ন দেওয়া যায় তত ভালো, যত বেশি মানুষকে ভাবতে সুযোগ দেওয়া যায়, মানুষের নিজস্ব মতামত তৈরি করার অপশন দেওয়া যায়, তত বেশি বেটার পৃথিবীতে থাকবো আমরা। আমরা যদি কোনো না পোলারাইজেশনের জায়গায় যাই, আমার মনে হয় দিস ইজ এই ফ্যাক্ট অনুযায়ী আমার কোনো মতামত তৈরি হয়নি, আমি সেই মতামতটা খুঁজছি, অ্যান্ড দ্যাট শুড বি দ্য মতামত। কারণ প্রত্যেকটা জিনিসে আমার একটা কনক্লুশনে আসার দরকার আছে কি,
না আমরা তো এটার থেকেই বলছি, মানে আই ডোন্ট নো, আমি জানি না, এটা বলতে মানুষের খুব সমস্যা হচ্ছে। এক্স্যাক্টলি। আমি সেদিন একটা কলেজের অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ নিচ্ছিলাম, তো পরে ইন্টারভিউ শেষের পরে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করে, আমি জিজ্ঞেস করছি কেমন হলো ইত্যাদি ইত্যাদি আর কি। আমি তাকে তাই বলছিলাম যে ইন্টারভিউতেও, মানে চাকরির ইন্টারভিউ হোক বা কলেজ, আমি জানি না এই বিষয়টা, ইটস আ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল আনসার। সব মানুষ সব কিছু জানবে কেমন করে? ঠিক, সম্ভব নয় তো। ধর এই যে একটা ঘটনা ঘটে গেল কাশ্মীরে, আমরা কি সমস্তটা জানি? যারা জানে তাদেরকে সিদ্ধান্তটা নিতে দাও না, যাদের কাছে সমস্ত ইনফরমেশনটা আছে। আমি দেখছি কিছুটা সোশ্যাল মিডিয়ায় বায়াসড ইনফরমেশন, আমি দেখছি কিছু মিডিয়াতে একটা ইনফরমেশন যেটা খানিকটা টিআরপির জন্যে, খানিকটা লোকেরকে চাগিয়ে দেওয়ার জন্য, অথবা নিজেদের পলিটিক্যাল জায়গার থেকে বলছে। সেটা তো ইনফরমেশন না। যারা জানে, যাদের কাছে ইন্টেলিজেন্স আছে, যারা এটার দায়িত্বে রয়েছে, তাদেরকে সিদ্ধান্ত নিতে দাও। তোমার বাড়ির ছেলেটি বা মেয়েটি স্কুলে কি পড়াশোনা করবে, সেই সিদ্ধান্তটা তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ থেকে, সেইটুকু সিদ্ধান্ত তুমি নাও। এবার আমি একটা ধর অরুণাপুর পডকাস্ট করছে, এবার ও একটা ওই বললাম যে আলাস্কাতে প্রজাপতি আছে কি নেই, এটা নিয়ে ওর মতামত থাকার প্রয়োজন বা কেন? আর ওর মতামতটাকে দাম লোকে দেবেই বা কেন? আমি মানে ওরাকে বলছি তোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে একই ব্যাপার। সোশ্যাল মিডিয়াটা না আমার মনে খুব ডেঞ্জার জায়গা। মানে ইয়েই বলছে যে ধরো আমি মানে বিজেপি দলটার খুব একটা মানে সাপোর্টার নই আর কি, সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা লিখলাম, ওটাও হয়তো মানে আমার মতামতটা লিখলাম। এইভাবে লিখতে গিয়ে আমি দেখলাম যে আমার প্রচুর কলেজের স্কুলের বন্ধু বান্ধব যারা হয়তো বিজেপিকে মোটামুটি সাপোর্ট করে ইত্যাদি, মানে একেবারে ব্যাপারটা যুদ্ধের মতন জায়গায়, যে আর তোর সাথে কথাই হবে না, ভালো করে দেখাই হবে না। তারপর আমি কি বুঝলাম যে এটার কোনো দরকারই নেই, কারণ ও সামনাসামনি বসে দুজন মিলে কথা বললে যে একটা ইনফরমেশন যে ভাই আমি ভাবছি এটা, তার কারণ হচ্ছে এটা এটা এটা, এবার সেই এটা তো বলা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। ও অর্ধেক বুঝছে, আমিও অর্ধেক বলছি, মাঝখান থেকে যেটা বন্ধুত্ব নষ্ট হচ্ছে। আমি আমার এখানে আরেকটা জিনিসও অ্যাড করা আছে, সেটা হলো মানুষের না একটা মতামত ফর্ম করার তারা আছে এখন। সে তারাটা কিরকম রেলিভেন্ট থাকার তারা। সে কিন্তু ধর এমনিতে পাড়ায় তার সঙ্গে বিরাট লোকে কথা বলে না, কিন্তু সে ফেসবুকে কিছুটা লেখে, যে লেখাটা অনেক লোক একসাথে চাহিদা শেয়ার করে ফেলে, লাইক করে ফেলে। তো সে এই ধরনের মানুষগুলো, এই ধরনের মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের মতামত ফর্ম করাটা তাড়াহুড়ো বাড়ছে। যেই তাড়াহুড়োটা বাড়ছে সেই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো এই যে আজকে ফেক নিউজ এত কেন পপুলার জানিস? কারণ মানুষ ওই পার্টিকুলার ফেক নিউজটাই খুঁজছে তার মতামতটাকে ভ্যালিডেট করার জন্য, ঠিক আছে? এবং এই কারণে সে বারবার ওই ইকো চেম্বারটায় ঢুকছে যে আমি আমার ফেক নিউজটা যাতে তাড়াতাড়ি আসুক আমার কাছে, এসে আমাকে বলে দিক এটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ মুসলিমদের মতো খারাপ লোক হয় না, এটা আমি জানতে চাচ্ছিলাম, এটা আমি লিখে দিই, লিখে দিলাম। তার মানে ফেক নিউজের পপুলারিটিটা এই কারণে হয়। আর এখানেই মতামতের ডেঞ্জারাস ব্যাপারটা। আজকের দিনে যেহেতু মানুষ এটার জন্য তাড়াহুড়ো করছে, মানুষের কাছে সময় নেই যে সে বিষয়টা বুঝবে, সে বিষয়টার ভেতরে ঢুকবে, সে বিষয়টার ঐতিহাসিক জায়গার থেকে দেখবে, এতটা সময় নেই মানুষের কাছে তাড়াতাড়ি কোনো মতামত ফর্ম করতে হচ্ছে তাকে। কারণ হচ্ছে একটা তো এটাও যে দীর্ঘকাল সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেয়নি। ঠিক, একদমই ঠিক। প্রত্যেকটা মানুষের, আমি যেটা বললাম, প্রত্যেকটা মানুষের একটা জিনিস নিয়ে মতামত থাকতেই পারে, না থাকলে নেই, কিন্তু থাকতেই পারে। তাকে আমি সরকার, মানে কালকেই আমার এক পুরনো কলিগের সাথে কথা হচ্ছিল, তার মেয়ে সে কি করবে না করবে সেটা নিয়ে, সে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবার, দিয়েছে এবার। তো সে বলছে যে আমি ওকে বললাম যে তুই তো কে সরকার বানাবে বা কে সরকার বানাবে না এই দায়িত্বটা তোর উপরে আছে, দেশের সরকারের কথা, 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে তুই নিজের জীবনে কি করবি, আর্টস নিবি না সায়েন্স নিবি, হ্যাঁ বিএসসি করবি না কি করবি, এই সিদ্ধান্তটা তুই নিতে পারিস। আমি সেখান থেকে বলছি যে সাধারণ মানুষের তো একটা মতামত থাকার কথা একটা গণতান্ত্রিক দেশে, কিন্তু দীর্ঘকাল আমরা বিভিন্ন কারণে তাদের মতামতকে শোনাই হয়নি, শুনতেই চাইনি। এবার এখন তাদের কাছে একটা অস্ত্র আছে সোশ্যাল মিডিয়া, যেখানে সে তার মতামতটা দিতে পারে, দিতে পারলে পরে সে দেবে। এবং যখন তার মতামতটা, আমার মতামতের তো দাম আছে, এবং এতদিন যাদের কথা শোনা হচ্ছিল তখন যার মনে হবে যে আমি যুক্তিযুক্তভাবে একটা কথা বলছি, ওই লোকটা
যুক্তিযুক্তভাবে কথা বলছে না, তাকে সে ট্রোল করবে, না তোমার মতামতের কোনো দাম নেই, বা এমনি একটা হেট, এমনি একটা ঘৃণা। তো তুমি একদিন মতামত দিয়ে বেড়াচ্ছিলে না, সবাই মেনে নিচ্ছিল, এখন দেখো আমারও আছে, আমার 115টা লাইক, তোমার 50টা, তোমাকে আমি হেট করতে পারি। এরকম একটা মানসিকতা আমার মনে হয় কাজ করছে, যে এটা একটা সময়টা কি আসলে আমরা একটু ছোট করে দেখি, একটা আমরা স্ট্যাটিক দেখছি। আসলে যদি এটাকে 20 বছর 25 বছরের স্প্যানে দেখিস, তাহলে এটা একটা উত্তাল সময়, যখন একটা নতুন টুল এসছে, যাতে মানুষের কাছে এতদিন না পাওয়া একটা ক্ষমতা হঠাৎ করে চলে এসছে। কিছুদিন তো এটা নিয়ে একটু ডিস্টারবেন্স হবেই, মানুষের শিখতে হবে যে কি করে এই জিনিসটা আমি ইউজ করবো, তাই না? মানুষের কাছে যখন প্রথম ধরো আগুন এসেছিল, আগুন বের করেছে, তো প্রথম কিন্তু হাত পুড়িয়েছে মানুষ, সেটা নিয়ে প্রচুর জায়গায় আগুন লেগে গেছে, হঠাৎ করে চকমকে ঢুকে আগুন হলো, বাহ বেশ ভালো জিনিস, তো কিছুদিন রান্না টান্না হলো, তারপরে দেখা গেলো খড়ের যে একটা বাড়ি বানিয়েছিলাম সেটা পুড়ে গেল, কিছুদিন ভয় পেলো। কিন্তু ওভারঅল পিরিয়ডে আমরা বুঝতে পারছি আগুন হচ্ছে এই ব্যাপার। আমাদের সময়টা দিতে হবে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে নিয়ে আমরা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাই। হ্যাঁ, মানে ক্রিটিক্যাল কি হওয়ার নেই, মানে আমি আমার কথাই বলছি, মানে মুর্শিদাবাদের ঘটনার পর যা হচ্ছে, তারপরে এই কাশ্মীরের ঘটনার পর একটা মোটামুটি একটা থট ক্লিয়ার হওয়ার জন্য একটা মোটামুটি 10-15টা আর্টিকেল করলাম, এদিক ওদিক দেখলাম, তার মাঝখানে ধরো ফেসবুকে সে তো মানে ওখানে তো 500-600 মানে অনেক রকম বন্ধু, অনেক রকম ভিউ, এবং সবার একটা করে ভিউ রয়েছে, যা টক্সিসিটি, এবং মানে দুই পক্ষেই আর কি, যে পাকিস্তান, ভারত আর বাংলাদেশ যদি এখন একটা যুদ্ধ শুরু হয় ত্রিপাক্ষিক, তাহলে বোধহয় সব থেকে বেটার, এরকম একটা জায়গায় চলে গেছে। শুধু মানুষজনও নয়, নিউজ চ্যানেল ক্লিপিংস, ওরে বাপ রে বাপ, মানে যুদ্ধটা স্টাইল একদম। এবার এখানে আমি না তোকে, আমার মনে হয় এটা কিন্তু ব্রেনকে এফেক্ট করছে, বেশ করছেই। এবার আমি তোকে বলি সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি কি। সোশ্যাল মিডিয়া হলো সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে তারা কারা, সোশ্যাল মিডিয়াতে যারা সময় দেয় তারা কারা, যাদের সাধারণ মানুষ বা জলজ্জান্ত মানুষের সঙ্গে ইন্টারাকশন কম, বেশিরভাগ ক্ষেত্রে তাই। কেন আমরা প্রথম ফার্স্ট স্টেপ, আর আজকের আড্ডার ফার্স্ট স্টেপ একটা জায়গায় চলে যাই, আড্ডা মারতে মারতে কিছু মানুষ থাকবে যারা নিজের পয়েন্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে, অথচ সে প্রতিষ্ঠা করতে পারছে না। ঠিক, এই লোকগুলো তো তার মানে সমাজের পার্ট, এই লোকগুলো তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, এদের কথা কেউ শুনছিল না আড্ডায়। আজকে সে একটা কথা লিখলো, আরেকটা এবার সে কথাটা লিখলো, এবার সে তো এতদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখছে, সে কিন্তু এটা জানে যে কাল একটি বাচ্চার গালে চুমু খেলেন মা, পেছন থেকে দেখা যাচ্ছে একটি সোনালী আলু, এই গল্প, এইটা যদি একটা খবরের হেডলাইন হয়, কেউ তাতে ক্লিক করবে না, তো জানে। পাশের বাড়ির বৌদির সঙ্গে পরকীয়া করে পালিয়ে গেলেন তার 3 নম্বর বাড়ির পাশের শ্বশুর, এইটা হলো ক্লিকের 25% চান্স বেড়ে গেল, ক্লিকের ইনস্ট্যান্ট বেড়ে গেল, এটা ক্লিকেবিলিটি। ঠিক। এবং তারপর যদি কিছু জিনিস যেগুলো হলো ধর্ম, যেগুলো হলো দেশ, যেগুলো হলো আরো বেশি সেন্সিটিভ ইস্যু, সেই ইস্যুতে যদি যখনই যে কেউ যা কিছু বলে, সেটাতে তার টক্সিসিটির পরিমাণ বেশি, তার ক্লিকেবিলিটি বেশি। তো যত বেশি টক্সিক তত বেশি ক্লিকেবিলিটি। এইটা তো মানুষ শিখেছে এতদিন ধরে নিউজ মিডিয়ার কাছ থেকে। তো মানুষ নিজে যখন একটা নিজের ছোট্ট করে একটা মিডিয়া এন্টিটি তৈরি করার চেষ্টা করছে, আমি মতামত দেব, সেখানে সে টক্সিসিটি চাইবে না, তো কি চাইবে সে জানে, না হলে শেয়ার হবে না, নাহলে ক্লিক হবে না। তো সে খারাপ কথা বলবে না তো কে বলবে? ভালো কথা বলে লাভ না। ওইখানেই দরকার হচ্ছে আড্ডাটার, যে আড্ডার কোনো ইউটিলিটি নেই। কারেক্ট। আমরা শুরু করেছিলাম যে কোনো উদ্দেশ্য নেই, আমার ক্লিকেবিলিটি বাড়তে হবে না, আমি আড্ডা মারছি, ওখানে গ্যালারিতে 10টা লোক বসে নেই তালি দেওয়ার জন্য, তোর সাথে আমার কথা বলছি, ভালো লাগছে, এইটুকুই। এবার এটা তো ইউটিলিটির জায়গা থেকে, যখনই তুই ইউটিলিটির জায়গা থেকে দেখবি, তখনই তো আড্ডায় ওই লোকটা যে হয়তো শোন আমি বলছি, এই ব্যাপারটা হয়েছে। আমরা যখন এই ইন্টারভিউ যখন নিই, তখন দেখি একটা গ্রুপ ডিসকাশন বলে একটি বস্তু আছে, চাকরির ইন্টারভিউ তো আমরা নিই, কলেজের ইন্টারভিউ তো। এবার গ্রুপ ডিসকাশনে, কোনো কোম্পানিতে গ্রুপ ডিসকাশনে ঝগড়া হয় না, সবাই সুন্দর করে সময় আছে 1 ঘন্টার মধ্যে সুন্দর করে নিজের মতামত প্রকাশ করলে হয়ে গেল। যেই কলেজে বা চাকরির ইন্টারভিউতে আমরা গ্রুপ ডিসকাশন নিতে বসছি, যেখানে 2জন জাজ বসে আছে, কে ভালো পয়েন্ট রাখলো দেখি, এটা হচ্ছে উদ্দেশ্য, কোনো গ্রুপ ডিসকাশনে শান্তি মতো হচ্ছে না, ঝগড়া জানি, এই তুমি চুপ করো আমি বলছি জোরে জোরে। এবং ইনস্টিটিউটগুলো তাই শেখায়, নিজের মতটা আগে রাখতে হবে। এটাও তাই, এটা একটা বড় পরিসরে সেটাই হচ্ছে, যে গ্রুপ ডিসকাশন হচ্ছে একটা, সেই গ্রুপ ডিসকাশনে দেখার অনেকগুলো লোক আছে, এবং ওই লোকগুলো আছে বলে
আমাকে দেখাতে হবে, এবং সেই কারণে আমি অন্যকে চুপ করিয়ে আমারটাকে যেন বেশি লাইক পাওয়া যায়, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এই সমস্তর জন্য ব্যাপারটা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওটা তুই বন্ধ করে দে, তখন কিন্তু সেই লোকগুলো আবার তোকে সেন্সিবল কথা বলতে পারে। বা উল্টো দিকেও, যে তোর ধর এরকম কথার থেকে খুব গা বাঁচোয়া ব্যাপার আছে, তা তুই সোশ্যাল মিডিয়াতে ওটা লিখছিস না, কিন্তু তোর হয়তো আসলে যেটা ভাবছিস সেটা তুই হয়তো আমাকে বলবি, কিন্তু জানো তো আসলে কিন্তু ব্যাপারটা এরকম। সোশ্যাল মিডিয়াতে গিয়ে হয়তো তুই একটা ডিপ্লোম্যাটিক একটা চেহারা যে প্রকাশ করার চেষ্টা করছিস, আসলে তুই সেটা ভাবিস না। এই আজকের যে ক্রাইসিসটা চলছে সেটা নিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় একটা লোকের আলোচনা আর ঘরোয়া আলোচনা দুটো একদম অন্যরকম হবে। যাকে তুই ওইখানে দেখছিস খুব টক্সিক, সে হয়তো ঘরোয়া আলোচনায় খুব মানে ঠিকঠাক কথা বলছে, আর ওখানে যাকে দেখছিস খুব ডিপ্লোম্যাটিক, সে ঘরোয়া আলোচনায় দেখছিস আসলে সে টক্সিক। একদমই বেরিয়ে আসে। তো দর্শকটা হচ্ছে মূল, আড্ডাটা হচ্ছে দর্শকের জন্য না, ওখানেই ফিরতে হবে আমাদেরকে। হ্যাঁ, কিভাবে দেখছো তোমরা এই পেহেলগাঁও ইস্যুটাকে? মানে কিভাবে দেখছি, ব্রুটাল একটা ব্যাপার, ভাবা যায় না। মানে প্রথম দিন যখন এই ছবিটা শেয়ার হচ্ছিল, এই যে ছেলেটার মৃতদেহের সামনে মেয়েটি বসে আছে, আমি তখনও না হেডলাইনটা পড়িনি, আমি জাস্ট কতগুলো দেখলাম হোয়াটসঅ্যাপে আসছে, আমি বলি ঘুরতে গেছি কোথাও, আর আমি খুবই ভাবতে যে কি রে ঘুমিয়ে পড়লি ঘুরতে গিয়ে। দেন তারপরে দেখলাম আরেকজন শেয়ার করেছে, তাহলে আমি কি মানে দুজনে একই ছবি। দেন তারপরে বুঝলাম ও আচ্ছা, এটা রূপটা দেখে না কেঁপে উঠেছে যে বাপরে এতটা ব্রুটাল হওয়া যায়। মানে এইটা বোধহয় মানে অনেক দশকের পর প্রথম না এরকম টুরিস্টদের ওপর আক্রমণ। ওই আমার মনে হয় কি হিমু, ভারতবর্ষে প্রথম টেররিস্ট আক্রমণ তো নয় এটা। না, ভারতবর্ষে বহুবার হয়েছে, এর থেকে মানে প্রতিটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এর আগে প্রচুর মানুষের এভাবে আনফর্চুনেটলি টেররিস্ট অ্যাটাকে মারা গেছে মানুষ। সেনারা 26/11 হয়েছে, একদমই তাই, বম্বেতে ব্লাস্ট হয়েছে, আরো প্রচুর হয়েছে, কাশ্মীরেও হয়েছে। এটার চরিত্রটা একটু অন্যরকম। এটার চরিত্রটাতে এই প্রথম আমরা দেখলাম, এবং এটা প্রথম নয় যে মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, এটা হচ্ছে প্রথম বেরিয়ে এলো। 25 জন মারা গেছে, এটা 25 জন। এবার 25 জনই খুব দুঃখজনক মৃত্যু। আমি এখানে যতই বলি না কেন, আমি তার প্রতি সমব্যথী। সেই পরিমাণ দুঃখ আমার কখনোই আমি প্রকাশ করতে পারবো না, যেহেতু আমার বাড়িতে নিজের কাছের লোক মারা গেছে। আমি জানি যে সবচেয়ে বেশি দুঃখটা তার কাছের লোকের হয়, বাইরের কারোরই সেই দুঃখটা ততটা হয় না। তো আমার ততটা দুঃখ হচ্ছে না, আমি সমব্যথী হতে পারি, কিন্তু আমার সেই দুঃখটা নেই এখানে। এবার খুব দুঃখজনক ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, এটা একটা প্রথম হলো। সেখানে একটা গল্প বলি, একটু আউট অফ কনটেক্সট লাগতে পারে। আমাদের পাড়ায়, যেই পাড়ায় বিপদদার দোকান ছিল, সেই পাড়াটা অনেক বড় পাড়া, মানে কোচবিহারের রাজবাড়ির যে পাড়াটা, সেই পাড়াটা কাজে ওটা অনেক বড়, মানে এক কোণা থেকে আরেক কোণা অনেকটা দূর। তো তার একটা কোণে একটা দুর্গাপুজো হতো। দুর্গাপুজোটা বড় দুর্গাপূজা, শহরের একটা মানে শহর মানে অবসর শহর, একটা বড় দুর্গাপূজা, সেদিকেই ব্যবসায়ীরা সবাই। তো কাজে ওই এলাকায় যারা থাকতো তারাই সেক্রেটারি, তারাই ক্যাশিয়ার, তো দুর্গাপূজাটা তারাই প্রধানত চালনা করে। কিন্তু পাড়ার আরেকটা কোণায় যারা থাকতো, সেটা ওই পাড়ারই কিন্তু একটু দূরে, তার ছেলেমেয়েরা যখন বড় হয়ে উঠলো, তাদের মনে হলো আমরা তো সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারছি না। তো প্রথমত তারা লড়াই করলো যে আমাদেরকে ওই দুর্গাপূজা অন্তর্ভুক্ত করো, কিন্তু কেউ কেন ক্ষমতা ছেড়ে দেবে, হলো না। তখন তারা একটা তারাতলা ইউনিট বলে একটা আলাদা পাড়া বানালো। ওয়ার্ড ফার্ড আলাদা হচ্ছে না, কিন্তু পাড়াটা তারা আলাদা তারাতলা ইউনিট বানালো। সেখানে তারা বললো দুর্গাপূজা তো ওখানে হয়, আমরা একটা কালী পুজো করবো বড় করে। ঠিক এই করে দুটো পাড়ার মধ্যে একটা রেষারেষি শুরু হলো। এবার এমন একটা সময় এসেছিল, আমরা তখন একটু ছোট, কিন্তু এ পাড়ার লোক ও পাড়ায় গেলে পরে এই তুই ও পাড়ার না বলে, যখন উত্তপ্ত পরিবেশ তখন তাকে 2-4টা চড় কিল ঘুষি এসব হতো। এবার ঘটনাটা হচ্ছে যে এটা আমার পাড়ায় হয়েছে শুধু নয়, এটা পশ্চিমবঙ্গের এবং দেশের বিভিন্ন পাড়ায় এই ঘটনাটা ঘটেছে। তোর ওখানে ওইরকম একটা কোনো ঘটনা পাবে। সমস্যাটা হচ্ছে আমরা এই পুরো সমস্যাটাকে, পুরো যে ঘটনাটা ঘটেছে এটাকে এরকম পাড়ার সমস্যা বলে ভাবছি। এটা পাড়ার সমস্যা নয়, এর পেছনে আরও অনেক কিছু রয়েছে। এটা বেপাড়ার লোক অন্য পাড়ায় গেছে বলে তাকে মেরে দিচ্ছে শুধু তাই নয় ঘটনাটা, তার পেছনে আরও যুক্তি রয়েছে, তার পেছনে গ্লোবাল পলিটিক্স রয়েছে। ধর আমি প্রশ্ন করছি যে মানুষ মেরেছে ওরা, টেররিস্টরা বম ব্লাস্ট করেছে, 26/11 করেছে, এখানে ওরা 25 জনকে মারলো, খুব দুঃখজনক, কিন্তু
এবং ধর্ম জিজ্ঞাসা করে মারলো। কেন ধর্ম জিজ্ঞাসা করে মারলো? কেন? ওদের যদি মানুষ মারারই ইচ্ছে হতো অন্যান্য টেররিস্টদের মতো, এমনি তো সে ফায়ার করতে তাহলে ফায়ার করতে পারতো, করলো না। কিছু মানুষকে আবার ছেড়ে দিল যে তোমরা কি মেসেজটা দিও তো যে আমরা তোমার এদের ধর্ম জিজ্ঞাসা করে মেরেছি। কেন তাদের ছেড়ে দিল? ম্যাক্সিমাম যদি আমার মানে ক্ষতি করতে হয় তাহলে পরে তো আমি যত বেশি সংখ্যক মানুষ মারতে পারলাম। খোলা মাঠের মধ্যে ব্যাপারটা হচ্ছে, ভাবতে পারছি মানে কি সাংঘাতিকভাবে খোলা মাঠে টুরিস্টরা ঘুরতে গেছে ভ্যাকেশন করতে, 1 মিনিট মানে 2 সেকেন্ড আগেও তারা জানে যে মানে আনন্দ করছে, হঠাৎ করে তাকে এসে জিজ্ঞেস করলো তোমার ধর্ম কি, মেরে দিল গুলি। আমার কথা হচ্ছে আক্রমণটা ওই মেসেজটার জন্য, ওই মেসেজটাতে, এবং আনফর্চুনেটলি আমরা ওই মেসেজটার মানে ট্র্যাপ বা ফাঁদে আমরা পড়লাম। যে ওই মেসেজটা ওরা দিতে চাইলো 25 জনকে মেরে একটা বড় মেসেজ দিতে চাইলো 140 কোটির দেশে, এবং 140 কোটির মানুষ ওই ফাঁদে পড়ে গেল ওই মেসেজটার ডিভাইডটা। হ্যাঁ, এটা হচ্ছে আনফর্চুনেট। ঠিক, এটা পাড়ার সমস্যা নয়, এটা রায়েট নয়, এটা একটা অন্য রাজনীতির গল্প, মানে গ্লোবাল পলিটিক্সের গল্প। সেখানে ওই মেসেজটা দেওয়া খুব ইম্পর্টেন্ট ওদের পক্ষে হয়ে পড়েছিল। কেন? আর যে কোনো একটা ক্রাইম হলে পরে, এটা অপরাধ হয়েছে, বিরাট বড় অপরাধ হলে পরে সবচেয়ে একটা যারা ইনভেস্টিগেট করে তারা জানে যে কুয়ো বোনো বলে একটা কথা আছে। বেনিফিটেড কে? যখন ইনভেস্টিগেট করতে কেউ নামে ডিটেকটিভরা, তারা সবচেয়ে প্রথম দেখে একটা অপরাধ হলো, কে অপরাধটা করেছে, খুঁজতে গিয়ে দেখে যে এই অপরাধ থেকে লাভবান কে হলো। আমরা সেই প্রশ্নটা করছি না। সেই প্রশ্নটার উত্তর খুঁজলে আমার মনে হয় অনেক কিছু পাওয়া যাবে, যে এই ঘটনাটা ঘটাতে লাভবান কে হলো আর ক্ষতি কার হলো। ক্ষতি তো কাশ্মীরের হলো, যেখানে ডেভেলপমেন্ট হচ্ছিল, যেখানে টুরিস্ট যাচ্ছিল। গত 2-3 বছরে আমার চেনাশোনা বহু মানুষ কাশ্মীরে ঘুরতে, তাদের ক্ষতি হয়ে গেল। লাভবান কারা হলো সেটাও ভাবার দরকার আছে। তুই বল তোর, এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আমি বললাম আমি উত্তরগুলো জানিই না, কিন্তু প্রশ্নগুলো আমার কাছে এগুলো খুব সাংঘাতিকভাবে আসছে। দেখ, মতামত তৈরি করার বিষয়ই ঘটেনি। এটা মতামত তৈরি করার কোনো ইনসিডেন্ট নয়। যেই কারণে ইনসিডেন্টটা ঘটেছে, এটা প্রেমাশিস বললো, সেটা ঘটানো হয়েছে মতামত ক্রিয়েট করার জন্য। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। ঠিক ঠিক আছে। এবং এই মতামতটা ক্রিয়েট হচ্ছে বলে তারা জিতে যাচ্ছে। এই যে একটা টক্সিক সাম্প্রদায়িকতার একটা পরিবেশ, এই পরিবেশটা ক্রিয়েট করতে পারলে আমার তোর তো দারুণ কিছু হবে না ভাই জীবনে, আমরা এটা জানি। কিন্তু আমরা এটা জানি না কেন যে কার ভালো হবে এতে। আমরা কি এতটা বোকা তো নই? আমরা কি জানি না যে এইটা হলে কার ভালো হবে? আমাদের ভালো হবে না, এটা আমরা বুঝে গেছি। আমাদের বরঞ্চ খারাপই হবে, বুঝতে পারছি। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে যতটা কথা হচ্ছে, সেই কথাটাতে না বরঞ্চ কিছু কথা আসা উচিত, যেটা এই ঘটনাটাকে কন্ডেম তো মানে না করে কোনো উপায় নেই। কারণ হচ্ছে ভেরি ব্রুটাল, মানে প্রচণ্ড ব্রুটাল একটা ঘটনা। কিন্তু ব্রুটাল ঘটনা পৃথিবীতে অনেক, এই ভারতবর্ষে অনেকবার হয়েছে। যেটা বলছিল, এর চেয়েও অনেক ব্রুটাল ঘটনা হচ্ছে। 26/11 যা হয়েছে, মানে সেটা ভাবলে বুক কেঁপে যায়। হ্যাঁ, শহরের মাঝখানে বন্দুক নিয়ে ব্রাশ ফায়ার করছে। আমি এই ব্রুটালিটির কোনোভাবে বলছি না এটা কম, কারণ একটা মৃত্যুও বিরাট, এখানে 25 জন, আর কি তো নয়। কিন্তু আমার মনে হয় যে কোনো সময়ের, যে কোনো একটা টাইমের একটা নিজস্ব ডায়নামিক্স থাকে, যে এই সময় না এই জিনিসগুলো হতেই থাকবে, আর ইউ অনলি ক্যান উইটনেস। আচ্ছা, হ্যাঁ, তুমি এই টাইমটাকে ওইভাবে দেখছো? এই টাইমটাকে আমি ওইভাবে দেখছি। আরেকটা জিনিস বলি, এখানে আমরা একটা পজিটিভ সাইড বলি। আমার এক বন্ধু মৈনাক মৈনাকের সঙ্গে একদিন রাত্রিবেলা প্রায় অনেকক্ষণ কথা হতে আমরা একটা এই নিয়ে কথা হচ্ছিল, এই টক্সিসিটি নিয়ে, সোশ্যাল মিডিয়ার টক্সিসিটি বল, বা এই মুহূর্তে মানুষ যে কোনো জিনিসকে যে একটা লেন্স পরে দেখে। টক্সিসিটি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসছে একটু। হ্যাঁ, বেরিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আছে, একদম ঠিক সাধারণ মানুষের লেভেলে টক্সিসিটি চলে এসছে। আমি বলছি তার কারণটা কি? কারণ প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে একটা করে লেন্স পড়ানো হচ্ছে।
যে একটা জিনিস না দেখবি যখন, তখন না একটা লেন্স দিয়ে দেখবি। আমাকে একটা কথা বল, বাজিগার যখন দেখেছিলাম আমরা, আমাদের কি মনে হয়েছিল আচ্ছা স্টোরি টেলিং এর থার্ড আর্কে গিয়ে আসলে ব্যাপারটা ঠিক মনে হয়নি। আমাদের জাস্ট দেখতে ইচ্ছা করেছে, আমাদের আনন্দ পেতে ইচ্ছা করেছে, আমরা পেয়েছি। মানুষের এখন মুশকিলটা হচ্ছে, মানুষ আনন্দটা পাওয়া শুরু করেছে এই টক্সিসিটি থেকে। ঠিক আছে, মানুষ ওইটাকে বেশি এনজয় করছে। হলো পজিটিভ সাইডটা হলো প্রত্যেকটা ট্রেন্ডের একটা করে ট্রেন্ড ব্রেকিং টাইম থাকে। মানে ধর এরকম একটা সময় আসবে যেখানে না সব মানুষ শুধু খারাপ কথাই বলবে। ঠিক আছে, অলরেডি হচ্ছে, মানে এখনো যে আমরা আমরা সবাই সবসময় খারাপ কথাই বলছি, আমি আমাকে ইনক্লুড করেই বলছি, যদিও আমি চেষ্টা করি কোনো কথাই বেশি না বলার। একটা পয়েন্টে একটা বোর হয়ে যায় মানুষ বলে আমার বিশ্বাস, যে মানুষ না এই যে লেন্সগুলো পড়ানো হচ্ছে একদিন না আইডেন্টিফাই করে ফেলবে লেন্সগুলোকে। এটা আমার বিশ্বাসের জায়গা। আইডেন্টিফাই করে না হঠাৎ করে চশমাটা ধরে বলবে আরে 1 মিনিট, আমি যে ঠিকভাবে দেখতাম হঠাৎ করে এত কিছুর মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আমি তো বুঝতে পারলাম না, তো আস্তে আস্তে আমাকে নিয়ে যাওয়া হয়েছে এই অবধি। কারেক্ট। আমার বিশ্বাস এই পৃথিবীটা আসবে। আমি তোকে একটা সরি একটু কাটছি, এটা নিয়ে আমার তুই যে বললি তার সপক্ষেই বলছি, যে ধর পার্টিশন 47-এর পার্টিশনে যেখানে সবচেয়ে বেশি হিংসা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এবং বাংলায়। এই তো এই দুটো জায়গার বেশি তো আর কোথাও হয়নি সেভাবে হিংসাটা। কিন্তু তার পরবর্তী 75 বছরে তুই দেখবি পাঞ্জাব এবং বাংলার মানুষ, মানে বর্ডারের ওপারের মানুষের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব। তাদের মধ্যে ওই রিলিজিয়াস ফ্যানাটিজমটা সবচেয়ে কম। পাঞ্জাবেও তাই, কিন্তু পাঞ্জাবি বলতে পারলেই হলো। তারা আইডেন্টিফাই করে নিয়েছে একটা পয়েন্টে, এত মানে মিলিয়ন্স লোক মারা যাওয়ার পরে। লোকে বলে যে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অত লোক কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলার মারেনি যত বেশি মারা গেছিল এই পার্টিশনের সময়। কিন্তু একটা সময় তুই যেটা বললি সেটা বোর শুধু নয়, আমি মানে উত্তক্ত, যে বুঝতে পারবে মানুষ যে কি ভুল করে ফেলছি, কি ভুল করে ফেলেছিলাম আমরা অন্যের কথা শুনে, যে এরকম একটা হিংসার জায়গায় আমরা নিজেরা চলে গেছি। তুই আজকে মানে দেখলে পর খুব অস্থির লাগে যে 25 জন মারা গেছে, খুব দুঃখ। কিন্তু আজকে মানুষের হাতে যারা টক্সিক তাদের হাতে এমন, তুই সেটা সত্যি বলছিস যে সোশ্যাল মিডিয়া নয়, হাতে যদি হাতের কাছে কিছু থাকে এবং অন্য ধর্মের একটা লোক থাকে, আমি খুব আশ্চর্য না যে সে তার বিরুদ্ধে কোনো একটা আক্রমণ করে বলে। একটা খবর পড়লাম, আনফর্চুনেট, একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার স্কুলে গিয়ে তার অন্য ধর্মের একটা মানুষকে সে মেরে দিল। কলকাতার এক ডাক্তার, গাইনোকোলজিস্ট, এক প্রেগনেন্ট ভদ্রমহিলাকে ভর্তি, এটা যদিও পরে সে বলেছে ঘটনাটা ওরকম নয়, কাজেই ওটা জানি না আমরা, কিন্তু এগুলো তো ইকো চেম্বারের ব্যাপার আছে। ইকো চেম্বারের ব্যাপার একটা জিনিসকে মানে ওই যেটা তুই বললি, যে মেসেজটা ওরা দিতে চেয়েছিল সেই মেসেজটা ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং এটা আমরা কি করে ভুলে গেলাম? ধর বম্বে 26/11 হলো, তার আগে বম ব্লাস্ট হয়েছে যে ট্রেনে, বম্বের যেটা ধমনী আর কি, মুম্বাইয়ের ধমনী হচ্ছে রেল, সাবারবান রেল, সেই সাবারবান রেলে 6খানা একই দিনে আধ ঘন্টার মধ্যে বম বিস্ফোট হলো, প্রচুর মানুষ মারা গেল, প্রচুর মানুষ ইনজিওর্ড। মুম্বাইয়ের মানুষ শুধুমাত্র ওয়েট করলো কতক্ষণে লাইনটা ঠিক হবে, নেক্সট ডে আবার তারা যাওয়া আরম্ভ করে দিয়েছে। দুঃখ হয়েছে, সমস্ত কিছু হয়েছে, প্রোটেস্ট হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, সব হয়েছে। নেক্সট 26/11 হলো, যেদিন জাস্ট অপারেশন শেষ হলো, রতন টাটা ঢুকলেন তাজ হোটেলে, ঢুকে বললেন 1 মাসের মধ্যে এই হোটেল আবার চালু হবে। এবং উইদিন মানে যতক্ষণ ওর ব্যাপারটা ঠিক করতে না লাগে তারপরে বম্বে আবার স্বাভাবিক হয়ে গেল। টেররিজমকে তো এভাবে হারানো যায় যে তোমরা এরকম করে পারবে না। ঠিক, রেজিলিয়েন্স কথাটা কোথায় চলে গেল? করেছো, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা প্রচণ্ড রাগ, আমরা প্রচণ্ড ক্ষোভ আছে আমাদের মধ্যে, তোমাদের এটা করার কোনো অধিকার নেই। হ্যাঁ, এর মতো ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য যা অ্যাকশন নেয়ার এবং যাদেরকে অ্যাকশন নেয়ার, আমার উপরে তো সেই দায়িত্ব নেই। তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে প্রশাসনের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে প্রশাসন কিন্তু এই দায়িত্বটা নেবে। এবং যদি না নেয়, আমার কাছে ভোট আছে ভাই, একদম। যদি দায়িত্ব না নেয়, আমার কাছে ইলেকশনের ওই বাটনটা আছে, যেটা টিপে আমি জানিয়ে দেবো যে তুমি যে অ্যাকশন নাওনি তার জন্য আমার প্রবলেম আছে তোমার প্রতি। আমার কাছে তো অস্ত্রটা আছে, রাজার ছেলে রাজা হচ্ছে না তো আজকের দিনে, না?
ঠিক। কিন্তু তার বাইরে আমার রেজিলিয়েন্স কোথায় চলে গেল? কিছু ভালো ভালো খবর পাচ্ছি যে আবার নাকি কয়েকদিনের মধ্যে আবার খুলে গেছে, মানে 2 দিন হলো খুলে গেছে, টুরিস্টরা যাচ্ছে, এবং একজন আতুল বলে কোনো একজন অভিনেতা আছে, হ্যাঁ তিনি চলে গেছেন, এবং মানে কাশ্মীরের বয়ান যা শুনছি আমার খুব ভালো লাগছে যে ওই রেজিলিয়েন্স, হ্যাঁ তুই চা একদম ভুল, এটা আমরা মানি না। তোরা চেষ্টা করলি একটা জিনিসে, একটা দেশের মধ্যে 140 কোটির দেশে তোরা এসে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করলি, একটা সিভিল ওয়ার তৈরি করার চেষ্টা করলি, কিন্তু তোরা ডাহা ফেল করলি। অন্তপক্ষে কাশ্মীরে তো বটেই, তোদের প্রাণ তো যাবে, তোদের যারা মাথা আছে তাদেরও প্রাণ যাবে, ঠিক, সেগুলো সরকার দেখে নেবে। কিন্তু মানুষ এইভাবে রুখে দাঁড়ালো যে তোদের এই একটা ঘৃণ্য কাজে, একটা কাওয়ার্ডলি কাপুরুষের মতন কাজে কিচ্ছু আসলো গেল না, আমাদের গুলি মারলি এখানে ছেড়ে ফেলে দিলাম, আমার গায়ে লাগালাম না, ঠিক। এই জিনিসটা কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না। বরং ওরা যে মেসেজটা দিতে চাইলো সেই মেসেজটার পেছনে আমরা লেগে পড়লাম। তার পেছনে একটা কারণ আমার মনে হয়, এটার গ্রাউন্ড অনেক দিন ধরে তৈরি হচ্ছে, এখন একটা ভ্যালিডেশন, এই তো বলছিলাম না এতদিন ধরে, দেখ, এটাও একটা আছে বলে আমার মনে হয়। ইসলামোফোবিয়া, হ্যাঁ, মানে বিভিন্ন রকম ফোবিয়া, এখন ফোবিয়ারই যুগ, বুঝলি, বিভিন্ন, হ্যাঁ, মানে আমার সেকুলারিজম ফোবিয়া আছে কিন্তু বাবা শেখু মাকু, সেই একটা দেখলাম যে সবাই, হ্যাঁ, মানে ঘটনাটার পরের দিন হঠাৎ করে সবাই সেকুলারদের খিস্তি করছে, সেকুলার শব্দটাই খিস্তি বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে বুদ্ধিজীবীর মতন। এটা একটা, মানে এটা কি প্রবলেমেটিক আমি বুঝলাম না, যে মানে সেকুলার হলে প্রবলেমটা কি, বা খিস্তি, আমার মনে হচ্ছে খিস্তি করাটা সহজ, যে আমি খুব কাছের কাউকে টার্গেট করতে পারছি যে তুই দোষী, তোর জন্য এটা হয়েছে, এটা বলাটা মনে হচ্ছে, হ্যাঁ, মানে ওই দায়টা চাপিয়ে দেওয়া, হ্যাঁ, তোদের জন্য, তোরা তো এরকম ভাবে বলেছিলি না। এবার এখানে না আমার একটা কথা আছে, দেখ, প্রথমত ধর্মনিরপেক্ষটা কে, এটা একটা প্রশ্ন আমার। চিরকাল যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, আরে অবশ্যই হয়, তোরও ধর্ম আছে, ওরও ধর্ম আছে, আমারও ধর্ম আছে, জন্মের সাথে সাথে ওটা লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ধর্ম সবার আছে, সন্ত্রাসবাদী কেন? প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্ম আছে, প্রত্যেকটা কর্পোরেট লিডারের ধর্ম আছে, প্রত্যেকটা মানুষের ধর্ম আছে, প্রত্যেকটা মানুষের রাজনীতি আছে, কারণ ভোট দেয় তো গিয়ে, রাজনীতি নেই? নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের রাজনীতি আছে, প্রত্যেকটা মানুষের ধর্ম আছে। সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, এর বাজে কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কি মেসেজ নিয়ে বা কিসের জন্য সে সন্ত্রাসবাদটা করছে, সেটারও যদি একটা ধার্মিক অ্যাঙ্গেল থাকে তাহলে সেটার তাই রূপ, সেটা নিয়ে মানে সেটাকে লুকিয়ে রাখার কোনো, সেটা নিয়ে কথা না বললাম, সেই শব্দটা উচ্চারণ করলাম না, এটার কোনো মানে নেই। আমি বলছি আমি এখানে হিন্দুদের থাকতে দেবো না, কাশ্মীরে অন্তত ঘুরতে আসতে দেবো না, মিনিমাম তো এইটুকুই। এর বাইরে যে কাশ্মীরিতে হিন্দু হলে আমি মেরে দেবো, এরা যে আইডিয়া, ঠিক। তো অবশ্যই তুমি একটা ধর্মের নামে তুমি করছো সন্ত্রাসবাদী, এটা নিয়ে, এটা করার জন্য তো কোট প্যান্ট পরে নিউজ মিডিয়ায় দাঁড়িয়ে 1 ঘন্টা ডিবেট করার প্রয়োজন পড়ে না। এটা তো স্বাভাবিক বুদ্ধি যে হ্যাঁ এটা ধার্মিক একটা কারণে হয়েছে। ঘটনাটা তো তার বেশি আরো কিছু হচ্ছে। ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কিন্তু আমি চিরকাল মনে করি যে ধর্ম প্রত্যেকের আছে, যদি তুই ধর্ম মানিস তাহলে তুই ধর্মনিরপেক্ষ কেমন করে হলি? অক্সিমরন না কথাটা? হয় তুই ধর্ম মানিস, মানে হিন্দু হোক, বুদ্ধ হোক, ইসলাম হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তুই ধর্ম মানিস, তাহলে তুই ধর্মনিরপেক্ষ নোস। না মানে কি করে যদি না মানিস তাহলে তুই হচ্ছে অ্যাথিস্ট, সেটাও একটা বিশ্বাস। তুই যদি মার্কসিস্ট হইস, ওটাও তোর একটা ধর্ম, ঠিক। তো ধর্ম নিরপেক্ষ তো নয়, পলিটিক নিরপেক্ষ তো নয়, ঠিক। ধর্ম নিরপেক্ষতাটা রাষ্ট্রের একমাত্র হচ্ছে ক্যারেক্টারিস্টিক। দীর্ঘকাল ধরে এটা বোঝানো হয়েছে মানুষকে দুদিক থেকেই, যে না, মানুষকেও ধর্মনিরপেক্ষ হতে হবে, ঠিক। ধর্মনিরপেক্ষ মানুষ হয় কি করে? রাষ্ট্র ধর্মে ধর্মে, মানে দুটো প্রজার মধ্যে ধর্মে ধর্মে বিভেদ করবে না, এটুকু হচ্ছে ধর্মনিরপেক্ষতার মানে, তার বেশি তো আর কিছু নয়। দীর্ঘকাল এটা বোঝানো হয়েছে, উল্টো দিক থেকে বোঝানো হয়েছে যে হ্যাঁ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হয়ে গেলে বা তুমি ধর্মনিরপেক্ষ হয়ে গেলে মুশকিল। আমাকে তো ধর্মনিরপেক্ষ তো বলাই হয়নি। রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হয়ে কি হবে? অল্টারনেটিভটা কি? একদমই একদমই ঠিকই ঠিকই ঠিকই। আমার এটা খুব সমস্যা, ধর্ম মানে কি, কতটা সাহস মানুষের হয়ে গেছে ধর্মনিরপেক্ষতা নিয়ে, কত দিনের মানে 1000 বছরের মানে অনেক কালঘাম ছুটিয়ে মানুষ এই জায়গাটায় পৌঁছতে পেরেছে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাটাতে এসছি মানুষ, যে রাষ্ট্র ধর্মকে আলাদা করে দেবে, সে উলেমার কথাও শুনবে না, সে পাদ্রির কথাও শুনবে না, সে পুরোহিতের কথাও শুনবে না, সে তার নিজস্ব নিয়মে চলবে, একদম, যেটা সমস্ত মানুষের জন্য এক হবে, রুল অফ ল, আইন যা বলবে তাই চলবে, এবং মানুষে মানুষে বিভেদ হবে না। এইটুকু তো
মানে রাষ্ট্রের কর্তব্য, সেটার মধ্যে আমি ধর্মনিরপেক্ষ নই, এই সেকুলার, মানে এগুলোর কোনো মানে মানেই নেই কোনো এইসব কথা। দেখ, আমার মনে হয় সেকুলার শব্দটাকে এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে, সেকুলার শব্দটা হ্যাঁ ঠিকই, একটা মানুষের ধর্ম নিরপেক্ষ কথাটাও যদি না হয়, তবুও আমি বলবো যে ধর্ম নিরপেক্ষতা মানে বোধ হয় আমি কোনো পক্ষে আছি কিনা সেটা নয়, আমি সব পক্ষকে আমার চক্ষুশূল মনে করছি কিনা সেটা ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয় নিরপেক্ষতা আর কি, যে আমি এক্সিস্ট করছি, আমার সঙ্গে বাকিরাও এক্সিস্ট করছে, তাতে আমার অসুবিধা হচ্ছে না। যদি আমার অসুবিধা হয় তাহলে আমি নিরপেক্ষ থাকবো না। ঠিক আছে, যদি আমার অসুবিধা হয় পার্সোনালি, আমার পাশের বাড়ির লোক যদি আমার সঙ্গে ঝামেলা করে, সে যদি যে কোনো ধর্মের হোক, হ্যাঁ, আমি আর ধর্ম নিরপেক্ষ থাকলাম না, তখন আমার প্রধান ধর্ম হলো আমার এক্সিস্টেন্স। এবার মুশকিলটা হলো এই ধর্ম নিরপেক্ষতাটাকে এই এক্সিস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে, আমাদেরকে বারবার বলা হয়েছে যে তোমাদের এক্সিস্টেন্স কিন্তু তোমার ধর্মের সঙ্গে কানেক্টেড আছে, তুমি যদি নিজের ধর্মকে না বাঁচাও তাহলে কিন্তু তোমার এক্সিস্টেন্সই থাকবে না। ঠিক আছে, এই দুটোকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এই কারণে লোকজনের মধ্যে সেকুলার শব্দটার উল্টো মানে তৈরি করেছে, কারণ তার মনে হচ্ছে যে এ লোকটা ডিনাই করছে আমার ধর্মের, আমার অধিকারে, ধর্ম পালনের অধিকারে, আমার ধর্ম মানার অধিকারে। অ্যাকচুয়ালি লোকটা ডিনাই করছে না, এই লোকটা এটাও বলছে না যে তুমি সেকুলার, ধর একটা মানুষ সেকুলার বলে নিজেকে দাবি করলো, যদিও আমার মনে হয় এই শব্দবন্ধটা খুব অদ্ভুত। যে কোনো মানুষের যে কোনো বিশ্বাস থাকতে পারে, সেটাকে সেকুলার নাম দিয়ে দেওয়ার কোনো মানে হয় না, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি বলছি ধর একজন মানুষের এই যে যদি তাকে সেকুলার বলা হয় কোট আনকোট, সেই সেকুলার মানুষের কিন্তু অন্য মানুষের ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। মানে ধর আরেকটা মানুষ যদি ধর্ম বিশ্বাস প্রচণ্ড উগ্র একটা ইয়ে করে, তাকে আমি বলতে পারি তোমার ধারণাটা ঠিক না, এটা আমি বলতে পারি, কারণ আমি মনে করি এটা আমি বলতে পারি। কিন্তু তার মানে এই সেকুলার লোকটা যদি ওকে গিয়ে মারে যে তুই কেন নিজের ধর্ম নিয়ে এরকম করছিস, সেটাও আবার টক্সিসিটি, সেটাও ভুল, সেটা হয় তখন সেগুলো থাকলো না অবভিয়াসলি। মানে জেনারেলি এই ডিফারেন্সটা তৈরি হয়েছে বলে দুজনের শত্রু হয়েছে। তার সাথে কিন্তু শত্রু শব্দটা খুব একদমই তাই, যে খুব অ্যান্টি হয়ে আছে ব্যাপারটা। আমি কিন্তু তার সাথে এটাও জুড়বো যে দীর্ঘকাল এই এক্সপেকটেশনটাও জোড়া হয়েছে যে প্রত্যেকটা মানুষ সেকুলার হবে। হয়েছে তো বটেই। হ্যাঁ, যে আমার ধর্ম পালনের অধিকার, আমি যদি বলি যে আমি মুসলিম বা আমি খ্রিস্টান বা এবং ধার্মিক মুসলিম বা ধার্মিক খ্রিস্টান, বা যেহেতু সংখ্যাগুরু দেশ হিন্দু, আমি খুব পায়াস, আমি খুব ধার্মিক হিন্দু, তাহলে তুমি সেকুলার নাও। এটা কোথা থেকে এলো? সেকুলার তো আমার হওয়ার কথাই ছিল না, সেকুলার তো তোমার হওয়ার কথা সরকার হিসেবে। আমি তো আমার ধর্ম পালন করছি রে বাবা। না মানে মানুষের মানে মানসিকতায় সেকুলারিজম থাকবে না। সেকুলারিজম কি করে? তুই যদি ধর্ম না মানিস তাহলে তুই অ্যাথিস্ট। হ্যাঁ, আর যদি তুই ধর্ম মানিস তাহলে পরে তুই সেকুলার কি করে? আমি ওটাতেই তো আসার চেষ্টা করছি যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাটা রাষ্ট্রের ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, সেটা তো মানুষের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তো ধর্মনিরপেক্ষতাটা নয়। মানুষের হচ্ছে আমি অন্য ধর্মের মানুষকেও ক্ষতি করছি কিনা, ঠিক, আমি অন্য ধর্মকে শত্রু মনে করছি কিনা, সেটাকে ধর্মনিরপেক্ষতাটা বলা ভুল। সেটাকে টলারেন্স বলতে পারিস, সেটাকে অ্যাকসেপ্টিং বলতে পারিস, সেটাকে ইনক্লুসিভ বলতে পারিস, সব কিছু বলতে পারিস, সেটা ধর্মনিরপেক্ষতাটা নয়। ধর্মনিরপেক্ষতা সোভারেন রিপাবলিক, তুই এখন বলবি যে আমি কিন্তু সার্বভৌম, হবে না তো কথাটা। সার্বভৌমত্বটা তো একটা রাষ্ট্রের চরিত্র। তুই যদি বলতে না ওর শুভাঞ্জন সার্বভৌম নয়, হবে না তো এটা। তুই না প্রজাতান্ত্রিক নোস, হ্যাঁ, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, তুই না রিপাবলিক নোস, মানে টিভি নয়, তুই রিপাবলিক নোস, তুই সোশ্যালিস্ট নোস, হ্যাঁ, তুই সার্বভৌম নয়, তুই সোভারেন নয়। এটা কোথাকার কথা হলো? কেউ কি সার্বভৌম হতে পারে? সার্বভৌম তো রাষ্ট্র হবে। তেমনি আমার মনে হয় যে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র হবে, ও কোনো ডিফারেন্স করবে না। আমি তো আমার ধর্ম পালন করতে আমার পুরোপুরি স্বাধীনতা রয়েছে, সেটা করতে গিয়ে যদি আমি অন্য ধর্মের মানুষের উপরে আঘাত হানি, সেটা রাষ্ট্র দেখবে যে না তোমার এই কাজটা ঠিক হয়নি বাবা, সেটা করার অধিকার আমার নেই। অন্য ধর্মের মানুষের প্রতি আমি শত্রু মনে করি না কিনা সেটা আমার ব্যক্তিগত মানে ভাবে আমি করতে পারি না, কাউকে শত্রু মনে করতে পারি না।
কিন্তু আবার এই এক্সপেকটেশনটা জুড়ে দেওয়া হয়েছে এবং সেটার পেছনে কিন্তু একটা লেফটিস্ট আইডিওলজি কাজ করেছে, যেহেতু ওরা ধর্ম ব্যাপারটাকে মানে না। ঠিক, যেহেতু এথিস্ট ওটাও একটা বিশ্বাস। হ্যাঁ অবশ্যই একটা বিশ্বাস। ভগবান নেই আমি বিশ্বাস করি। তাহলে যারা ভগবান বিশ্বাস করে তাদেরকে মারা যাবে না নিশ্চয়ই। মারা তো যাবে না তাদেরকে, না তাদেরকে তো তুমি হেও করতে পারো না। যে ধর্ম বিশ্বাস করে তুই একটা লোয়ার হলি, তুমি একটা অজানা জিনিসে বিশ্বাস করছো। যারা অজানা জিনিসে তো সবাই বিশ্বাস করছে, মানে তুই যেমন ডিক্লেয়ার্ড মার্কসিস্ট, ঠিক আছে, তুই তো একটা অজানা জিনিসে বিশ্বাস করছিস যে মার্কস বলে গেছে, আমার যুক্তিযুক্ত মনে হচ্ছে মার্কস বলে গেছেন যে এভাবে ব্যাপারটা চললে পরে সমাজটা ভালো হবে। ঠিক, এটা একটা বিশ্বাস আলটিমেটলি। এটা তো মানে ইকোনমিক্স বা পলিটিক্স এর এরকম সায়েন্সের মতন প্রমাণ করা যাবে না কিছু, তো সে বিশ্বাস তো তোমার থাকতেই পারে। হ্যাঁ, সেটা নিয়ে যুদ্ধ আমার নর্মালি একটা কাউন্টার লজিকের জন্যই দিচ্ছি যে এই প্রশ্নগুলোর মোটামুটি একটা সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সবাইকেই হতে হচ্ছে আর কি, যে টেরোরিজমটা মূলত হয়ে আছে একটা একদম মানে টেরোরিস্ট ইকুয়ালস টু মুসলিম এরকম একটা ব্যাপার হয়ে আছে, যে এবং বিভিন্নভাবে আঘাতটা আসছে হিন্দুদের ওপর, দিনের পর দিন ঘটনার পর ঘটনা চলছে 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 চলছে। এবারে যে মানে হিন্দু বলতে আবার এটা বলতে আমার অসুবিধা হচ্ছে যে আমরা কতদিন ধরে নেব, এই যে আমরা শব্দটা, এবার এইটাকেও বা তোমরা দেখবে কি করে, মানে তখন তো তুমি আর বলতে পারবে না, তাহলে তো তুমি রাষ্ট্র যদি বলে দেয় যে তোমার ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো দায় নেই, তখন তো সে বলবে হ্যাঁ আমার তো ধর্ম বাঁচানোর তো একটা দায় রয়েছে, বা আমি আমার ধর্মে যে ঠিক থাকবো সেইটা রাখার তো একটা জায়গা আছে, এবার সেইটাকে তুমি কিভাবে বলবে? বা খুবই সেন্সিটিভ টপিক তো। হ্যাঁ, একটু আমার প্রশ্নটা করেও মনে হলো যে এটা পাবলিক প্ল্যাটফর্মে না, আমি বলছি যে ধর যে কোনো সময়তেই, ঠিক আছে, মানে ধর আমি যদি ঐতিহাসিকভাবে দেখি, ঐতিহাসিকভাবে ধর্মকে রাষ্ট্র তৈরি করার কাজে বিভিন্ন সময় ব্যবহার হচ্ছে, আবার ধর্ম ছাড়া বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষ দেখেছে, এই বাংলা দেখেছে, এবং আমাদের ওভারঅল একটা ভ্রাতৃত্ববোধের গল্পও আমরা অনেক শুনেছি, আবার শত্রুতার গল্পও শুনেছি। এবার এই যে কথাটা তুই বলছিস, সেই কথাটা অনেকেই কথাটা বলে, তার কারণ হলো তাদের কাছে এই মানে আগের কথাটাই বলছি, তাদের কাছে যে অ্যাম্পলিফাইড হয়ে যেই জিনিসটা পৌঁছচ্ছে, সেই জিনিসটা এতটা স্ট্রং হয়ে যাচ্ছে না এই বিশ্বাসটা, যে সেখানে না তাদের কাছে সত্যি আর আইডিয়ার বিষয়টা গুলিয়ে যাচ্ছে। এবং যেই কারণে বললাম, দেখো মতামত তৈরি করা হচ্ছে, তো এই যে এই টক্সিক মতামতটা তৈরি না করতে পারলে লাভ তো হবে না পলিটিক্যাল পার্টিদের। ঠিক, এটা বলতে তো বা এটা বুঝতে তো আমার মনে হয় না আমাদের যারা দেখছে তাদেরও কোনো অসুবিধা হচ্ছে। তো সেখানে এটাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই, কারণ এটাকে ডিফেন্ড করার মতো কোনো মানে কি বলবো, ডিফেন্ড করতে পারবি না তুই এটাকে। তুই নিজের মতামতে বা নিজের মতামত বলবো না, নিজের বিশ্বাসে স্টিক করে থাকবি কিনা সেটাই মুহূর্তে ইম্পর্টেন্ট, কারণ বাকিরা বারবার চেষ্টা করবে যে তোর বিশ্বাস থেকে তোকে তলানো। ঠিক, হ্যাঁ, তোর বিশ্বাসটাকে যাতে ওদের মতো হয়ে যায় এটা চেষ্টা করবে, মাঝে মাঝে তুই সেই ফাঁদে পাও দিবি। কিন্তু পয়েন্টটা হলো যারা যারা এই বিশ্বাসটা স্ট্রংভাবে নিজের মধ্যে ক্রিয়েট করে রাখতে পারবে, শুধু এইটাই কাজ এখন আমাদের, যে আমাদের স্পেসিফিক বিষয়, আমি বলছি না সেই বিশ্বাসটা কি এক্স্যাক্টলি, বা এই আলোচনাতেও বোধহয় সেই বিশ্বাসটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসেনি, কিন্তু যত বেশি মানুষ নিজের বিশ্বাসের উপর অটুট বা নিজের বিশ্বাসটাকে স্ট্রংলি ধরে রাখতে পারবে, তার আপব্রিঙ্গিং, তার একটুখানি র্যাশনাল চিন্তা, একটু বোধ বুদ্ধি লাগিয়ে যে যত নিজের, কারণ এই যত স্টিক করে থাকা যাবে, কোনো একটা পয়েন্টে এটা আশা করা যায় যে এই বিশ্বাসটা আরও 3-4টে মানুষকে হয়তো প্রভাবিত করতে পারে। কিন্তু এখন ধরো একটা ঝড় আসছে, এই ঝড়টার মধ্যে কিন্তু শুধু বিশ্বাসটাকে অটল রাখাটাই দরকার। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলছি যে
সন্ত্রাসবাদ বিষয়টা কি সেটা নিয়ে আমি তো নই কেউ, আমি তো এক্সপার্ট নই, তো আমি কোট করছি যিনি একজন নাম ভুলে যাচ্ছি, যিনি ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন ছিলেন, উনি একটা স্পিচ আছে, ইউটিউবেই আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন। উনি বলেছিলেন যে টেররিজম ব্যাপারটা কি আসলে ডিফাইন করা দরকার, সবকিছুকে সন্ত্রাসবাদ বলে চালিয়ে দিলে তো হবে না। সন্ত্রাসবাদ হচ্ছে ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার একটা মাধ্যম। আচ্ছা, মানে ওই যে বললাম 25 জনের উপরে আঘাত এনে, দেখ যে কোনো যুদ্ধে একটা ঘটনা আছে যে ইকোনমি অফ ওয়ার, আমি কত কম ইনপুট দিয়ে কত বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো, এটা যে কোনো যুদ্ধে এটা হচ্ছে একটা নিয়ম। তো এরা চায় যে যতটা কম করে আমি একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে পারবো, সেটাই হচ্ছে সন্ত্রাসবাদ। এবং সেটা কোনো রাষ্ট্র করে না, মানে ডাইরেক্টলি করে না। এই জন্য, কারণ তুই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবি না চট করে, এই জন্যই তো হচ্ছে না। যদি আমি জানি যে ওই দেশটা থেকে এটা হয়েছে, আমি চট করে অ্যাটাক করবো। এখন তো ব্যাপারটা চলছে যে আমার মনে হচ্ছে, আমাদের ইনভেস্টিগেশন বলছে ইত্যাদি, তারা ডিনাই করছে, আমি ডিনাই করছি, আমি বলছি, তারা ডিনাই করছে। এরকম একটা জায়গায় সবসময় সন্ত্রাসবাদ এরকম জায়গায় থাকে। তো ডিসপ্রপোর্শনেট 25 জনকে মারবো, আমার একটা যুদ্ধ করছি আমি যে কোনো কারণে, আইডিওলজিটা নিয়ে কথা বলছি, আমি 25 জনকে মারবো কিন্তু 140 কোটি লোক ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট, অসমানুপাতিক একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা, টেরর সৃষ্টি করা, সেটা হচ্ছে টেররিজম বাই নন স্টেট অ্যাক্টার্স, যারা কোনো রাষ্ট্রীয় মদতপুষ্ট হতে পারে কিন্তু ওটা রাষ্ট্র নয়, সেটা হচ্ছে টেররিজম। এবার তারা যেহেতু রাষ্ট্র না, তাহলে তারা কি দিয়ে চালিত হচ্ছে? রাষ্ট্রের তো একটা নিজস্ব বর্ডার বাঁচানো ইত্যাদি এগুলো উদ্দেশ্য থাকে, তারা কি দিয়ে চালিত হচ্ছে? তারা সবসময় একটা আইডিওলজি দিয়ে চালিত হচ্ছে, একটা কোনো আদর্শ দিয়ে চালিত হচ্ছে। ভুল আদর্শ হতে পারে, অন্যের পক্ষে অ্যাকসেপ্টেবল আদর্শ না হতে পারে, কিন্তু একটা আদর্শ। সেই আদর্শটা যাই হোক না কেন, সেটাকে সেই নাম দিয়ে দাগানোর তো প্রয়োজন। সেটা যদি কেউ বলে যে আমি আমার ধর্মের জন্য করছি, তাহলে বলো সেটা সেই ধর্মের জন্য হচ্ছে। আমার ধর্মের নাম করে কেউ যদি করতে চায়, তা আমি তো বলবো যে এটা হিন্দু টেররিজম যেটা হচ্ছে, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। নট ইন মাই নেম, যেটা আছে না, নট ইন মাই নেম, এটা অনেক মুসলিমরাও নিশ্চয়ই বলছেন যে, এবং বলছেন নিশ্চয়ই, কেন বলবো, যে বলছেন যে নট ইন মাই নেম, আমার ধর্মের নামে এটা তুমি করতে পারো না। ঠিক, কাশ্মীরেই বলছে, কাশ্মীরি টেররিজম চলেছে একটা সময়। আমরা এটাকে ইসলামিক টেররিজম বলতাম না, আমরা বলতাম কাশ্মীরি টেররিজম। কেন? তারা কাশ্মীর আজাদ করবে বলে তারা এই ডিসপ্রপোর্শনাল ইনফ্লুয়েন্স করতো। একটা সময় শিখ টেররিজম ছিল, খালিস্তানি যাদেরকে বলতাম আমরা, শিখ নয় খালিস্তানি, কারণ তাদের আইডিয়াটা হচ্ছে, আদর্শটা হচ্ছে আমরা খালিস্তান বলে একটা আলাদা দেশ বানাবো। আসামে হয়েছে, আসামে তারা, আমরা যেটা আসাম এবং ওই এলাকার কান্তাপুরি, আসাম যেটা আলফা উলফা বড়োদের সময় ছিল, হ্যাঁ, বোডোল্যান্ড বলে একটা আলাদা রাজ্য তৈরি করবো, আলফা একটা আলাদা রাষ্ট্র তৈরি করবো, নাগাল্যান্ডের কিছু হয়েছে, মণিপুরের চলছেই এখন অবধি, তারা আলাদা রাষ্ট্র তৈরি করতে চায় নিজেদের জন্যে। এগুলো সবই টেররিস্ট অর্গানাইজেশন, এবং যেটা যেই কারণে তারা করছে সেটা তো বলা দরকার যে হ্যাঁ এরা এই নামে করছে। এবার দায়িত্বটা হচ্ছে যাদের নামে করছে তাদের। আমার শিক্ষা এবং আমার দায়িত্ব হচ্ছে আমার যারা আশেপাশে রয়েছে, আমি যেই ধর্মে বিলং করি, আমার নামে যেন এটা না হয়, এটা আমার দায়িত্ব। ঠিক, এবং যদি আমার উপরে আক্রমণ হয় আমি তার প্রতি উত্তর দেব। কারেক্ট। আমরা যেমন বই থেকে অনেক সময় অনেকে গালমন্দ করে আমাদেরকে, কেন আমরা হিন্দু ধর্ম নিয়ে কথা বলছি। আমি তো নিজের ঘরটাতে কথাই বলবো। আত্মসমালোচনা তো আমি নিজের করবো, আত্মসমালোচনা কি তোর করবো? আমি করতে পারি কখনো? কথাই তো আত্মসমালোচনা। এক্স্যাক্টলি। আত্মসমালোচনা করতে না পারলে পরে তার মানুষ হিসেবে বেঁচে থাকার দরকার নেই। আর মানে সমালোচনাও করা যায়, এটা তাদের দায়িত্ব, এটা তো তাদের দায়িত্ব যে যার ধর্মের, যার নামে এই টেররিজমটা চলছে, যার নামে এই সন্ত্রাসটা চলছে, এটা তাদের দায়িত্ব। তারা বেরিয়েছে যে নট ইন মাই নেম, এবং তারা করছে না। অনেকে দেখ, অনেক গম্ভীর কথা বললাম তো, গম্ভীর বিষয় নিয়ে। এবং শুধু তাই না, মানে আমরা তো কেই বা এইসব নিয়ে কথা বলার, হ্যাঁ, আমার তো মনে হয় যে আমরা কেউই না, শুধু আড্ডা মারার জন্য যতটুকু কথা বলার, সেটা না হলে আর বললাম শুরুতেই বলছিল যেটা, যে আড্ডাটা যদি আমরা ডিফাইন করি, তাহলে হচ্ছে যাদের কোনো আইডিয়া নেই বিষয়টা নিয়ে, তারা সবাই মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, এবং সাউন্ডিং অথরিটেটিভ, একদম সাউন্ডিং অথেন্টিক, কিন্তু সেটা ইম্পর্টেন্ট, যে তোমার মনে হতে হবে শুনে যে একদম ঠিক
বলছে আর কি, অথেন্টিক কথা। কোথাও পাই না, পয়েন্টটা হলো শুধু তাই না, আমার এখানে একটা বক্তব্য আছে, সেটা হলো দেখ বিষয়টা ভেবে দেখ, আমার হেভি মজা লাগে ব্যাপারটা। ধর আমি এক্স ধর্মের মানুষ, বেশ এক্স একটা পৃথিবী এটা, হ্যাঁ আমি এক্স ধর্মের মানুষ। কেন? কারণ আমি এক্স বলে একটা ভগবানের তাকে বিশ্বাস করি। কারেক্ট। তুই হলি ওয়াই ধর্মের মানুষ, তুই ওয়াই দেবকে বিশ্বাস করিস বা দেবীকে বিশ্বাস করিস, তুই হলো জেড। তো আমাদের তিনটে ধর্ম আছে এই মুহূর্তে, এক্স ওয়াই জেড। জেড দেবীটাকে দেখতে জেডের মতো, ঠিক আছে, আর ওখান দিয়ে জ্যোতি বেরোয়, আর ওইটার থেকেই ঝিঝ করে আওয়াজ, ঝিঝ করে আওয়াজ বেরোয়, আর ওইটা হলো জ্যোতি, মানে ওই ঝিঝ করে। আর ওই জ্যোতিটা থেকে অ্যাকচুয়ালি তোর যে জীবনের, তোর যে এই পৃথিবীতে যে জন্মেছিস তুই, এই জন্মটার মূল কারণ হলো যে তোকে একদিন ওখানে যেতে হবে, গিয়ে তো আইদার তুই ওই একটা ভালো জায়গা আছে, একটা খারাপ জায়গা আছে, দুটোর মধ্যে একটা জায়গায় তুই যাবি, ঠিক আছে। তার মানে তোর কাজ কি, জেড দেবীর যে লেখাটা, যেটা X+A বলে একটা লোক সে শুনেছে এবং সে লিখেছে, তোকে ওটা মানতে হবে। হয়ে গেল তোর ধর্ম ক্লিয়ার তো? পারফেক্ট। একদম। আমার এক্সপ্লেস এটা ক্লিয়ার হলো না। আরে একজন এম এম লিখেছে, এম না সরি এ, হ্যাঁ না না এক তো তোমার দেবতা ছিল, না তাই জন্য হবে। ও আমার আচ্ছা, জেড দেবী, হ্যাঁ আমার জন্য এ নামক একটি ভদ্রলোক, এ নামে কেউ একটা লিখেছে কিছু। ওকে 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 ওকে। তোর কি ধর্ম? আমার ওয়াইফ ওয়াই ধর্ম, দেখেছেন অলরেডি কিন্তু জানেও ওর ধর্ম ওয়াই। এবার ওয়াই হলো অ্যাকচুয়ালি একটা এই নদী, হ্যাঁ পাহাড়, এইসবকে দেবতা মানা একটা ধর্ম। ঠিক আছে ঠিক আছে ওকে। তুই সেই ধর্মের মানুষ এবং তোর কাজ হলো সবসময় পাথরকে পেলেই পুজো করবি, তাহলেই তোর কিন্তু জীবনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। ওকে পাথর, গাছ, ঠিক 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 আছে। তো এই ধর্মের গাছ পাথর আছে। গাছ পাথর ওকে। আমার হলো কি ধর্ম ছিল? তোমার এক্স ধর্ম হলো যে 18+ হতে হবে। এক্স ধর্ম হলো ধর আমার কোনো এক, মানে আমাকে বলেছে আর কি কেউ একটা, আমি জানি এটা, যে আমার কোনো এক পূর্বপুরুষ সে একটা ঈশ্বরের বাণী পেয়েছিল, আচ্ছা ঠিক আছে, এবং সে সেটাকে লিখে রেখেছিল 4-5টা খণ্ডে, ঠিক আছে। তারপর থেকে আমি অনেক দিন হয়ে গেছে, আমার অনেক লোকজন সেটা ইয়ে করে, তা আমি জানি এটা আমার ধর্ম, আমাকে বলে দিচ্ছে, ওকে ওকে ঠিক আছে। এক্স হলো আমার দেবতা, এবং তারপরে এক্স মানে A+B² = X হয়েছে, মানে এরকম বিভিন্ন জিনিস হয়েছে আর কি, কম্বিনেশন হয়েছে। তো এবার এই যে তিনজনের এখন বলছি, শোন ভাই, এক্স ধর্ম কিন্তু ভালো না, কারণ এক্স ধর্মের যে বইটা সেটা বলছে যে তোর এই পার্টিকুলার জিনিসটা ভালো না। এটা এই নিয়ে আমরা কথা বলছি এখন এই মুহূর্তে আমাদের মধ্যে। এখান থেকে তরোয়াল বেরিয়ে আসলো, তোর থেকে বন্দুক, তোর থেকে কামান। জাস্ট তুই ভেবে দেখ, ঠিক আমি যখন থেকে বললাম তোর ধর্ম ওয়াই, তোর ধর্ম জেড, আমার ধর্ম এক্স, তার আগে চলে যাই আমরা কেটে সুপ করে। এবার বলছি ভাই তোর ওয়াই ধর্মটা খুব খারাপ, তোর কোনো রিপারকেশন হবে না, কারণ তুই জানিস না ওয়াই বলে কোনো ধর্ম এক্সিস্ট করে, তাই তো? প্রবলেমটা কি জানিস, মানুষ না খুব গল্প ভালোবাসে, আর পুরো বিষয়টা গল্প অনুযায়ী চলে যাচ্ছে একদম। একটা জিনিস ভাই, ঈশ্বর, তাই তো? ঈশ্বর ছাড়া ধর্ম হয় না, আর ধর্ম ছাড়া ঝামেলা হয় না। পয়েন্টটা হলো এত মানুষের এত প্রবলেম যে নিজেকে নিয়ে, যে তাদেরকে না বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে বলেছে ভাই তুমি না ঠিক বুঝতে পারছো না, ভগবান আসলে এরকম। বা তুই আবার বলছি হ্যাঁ তাহলে আমি বুঝলাম, তাহলে আমার সবাই বুঝবে, আমার যত জেনারেশন সবাই বুঝবে। তোকে গিয়ে একটা লোক বললো ও যেটা বলছে সেটা কিন্তু ঠিক না, আমি বলছি তুমি বুঝতে পারছো না জীবন, তোমার ধর্ম কিন্তু এরকম। এই যে একটা টোটালি, আমার মনে হয় জাভেদ আখতারের একটা কথা দিয়ে এই ব্যাপারটাকে কনক্লুড করা যায়। জাভেদ আখতারকে জিজ্ঞেস, সাদগুরুর সময় জাভেদ আখতার তো এথিস্ট, একটা সংঘাত, মানে সংঘাত বলতে না ডায়ালগ, জাভেদ আখতার শেষে বলছে যে দেখুন মুশকিলটা হলো যে আপনি যাদের প্রথমেই এরা বলবে যে ইউ ডোন্ট নো এনিথিং, বলবে পৃথিবী সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, আমি বলছি তো আসলে হলো এইটা ওইটা। আর সমস্ত যা যা সায়েন্স ব্যাখ্যা করেছে
সমস্তকে ডিনাই করে দেবে, ডিনাই করে বলবে আমি যেটা বলছি সেটা সত্যি। এই পুরো বিষয়টার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। তো পাশ থেকে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা একটা মানুষ তো বিশ্বাস নিয়ে থাকবেই, যে বিশ্বাস ছাড়া কি নিয়ে থাকবে? বলে হোয়াট অ্যাবাউট ট্রাইং কমন সেন্স? তো আমার মনে হয় এই পুরো বিষয়টা আসলে একটা গল্পের মতো। আমরা এই কথা শুনতে শুনতে আমার আরেকটা অন্যরকম মনে হলো। ধর তুই থেরাপি, তোর একটা প্রবলেম হয়েছে, তুই ডিপ্রেশনে আছিস, কিচ্ছু বুঝতে পারছিস না, তোর হেভি অ্যাংজাইটি, কীভাবে কি বৃষ্টি হচ্ছে, কীভাবে ঝড় আসছে, কিচ্ছু বুঝতে পারছি না বস, তোর বাবা মা বুঝতে পারছে না, নিয়ে গেছে তোকে থেরাপিস্টের কাছে। থেরাপিস্ট জ্ঞানীগুণী মানুষ, হ্যাঁ, থেরাপিস্ট তোকে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এইরকম এরকম ভাবো, তাহলে পরে ঠিক হবে। এবার তুই এসে বলি ও এটাই তো উত্তর। এবার তুই তোর সমস্ত বন্ধুদের মধ্যে ছড়ানো শুরু করলে, জানিস তো এটা হচ্ছে উত্তর, থেরাপিস্ট তোর জন্য লিখেছিল ওটাকে, পার্সোনালাইজড তোর জন্য, ওটা ওই সময়ে ওই মানসিক পরিস্থিতিতে ওই সমাজে তোর জন্য ওটা ঠিক ছিল, ঠিক আছে? তুই সেটাকে বাঁধিয়ে টাধিয়ে সুন্দর করে সোনালি রং টং দিয়ে একটা বই বানিয়ে ফেলে ওই মেডিকেল ফাইলটাকে তুই এবার ধর্মগ্রন্থ বলে চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, এবার সবাই মনে করছে ওইটাই ঠিক। আরে বাবা, ওটা তোমার জন্যে ছিল সেই সময়ের জন্যে, ওটা রিভাইজ করো, অন্য থেরাপিস্টের কাছে যাও, তবে তো ঠিক হবে। আমার ধারণা আলটিমেটলি সবকিছু গল্প করাতে এসে থেমেছে, বুঝলি? হ্যাঁ, আমার মনে হয় গল্প করা কিন্তু পাইনি, বলেছে শোন না আজকে ভগবান এসেছিল, বলেছে আমাকে আমি কিন্তু ডেঞ্জার মাল, তুই আজকে থেকে আমার কথা শুনবি। মানে তোর মতন লোকজন আর কি, যারা এই শিলিগুড়ি থেকে কলকাতা আসতে প্রচুর গল্প বানিয়ে ফেলতে পারে, এরাই হচ্ছে কালপ্রিট। কিন্তু ফাইনালি জীবনের শেষে জানা যাবে যে লোকটা মৃত, এই হচ্ছে গল্প, তাই তো? হাতে লোকটা নিত, এই হচ্ছে দাবি। হ্যাঁ, একটা সুন্দর কমেডি চলছিল, মাঝখান থেকে হরর। না, সেটা ইম্পর্টেন্ট সেটা না, ঘটনাটা আসল তো, এটা তো সত্যি, এটা তো মিথ্যা বলিনি আমি। কে বলছে? তুই বলছিস বলে, নইলে তো এটা গল্প। এক্স্যাক্টলি, তাহলে এটাই আমি বলার চেষ্টা করছি, এইটা যে ঘটেছে আমার সঙ্গে এটা আমি জানি, আর ওই ট্রেনের ওই পার্টিকুলার কয়েকটা লোক জানে। এবার তুই যদি আজকে এইটা বিশ্বাস করে কালকের থেকে দেখলি আজকে কেউ কেন ট্রেনে মরেনি, আমি মেরেই ছাড়বো, এটা যদি তোর বিশ্বাস তৈরি হয়ে যায়, বা নাক ডাকলে ডাকবো না, কি জানি মরে যেতে পারে, হ্যাঁ, এটা যদি তোর বিশ্বাস তৈরি হয়ে যায়, তাহলে তো আমার কিছু করার নেই। এরপরে ট্রেনে কেউ ডাক ডাকলে ডাকা যাবে না, ডাকলে সকালে মরে যাবে, অরুণাপদা বলেছে। হ্যাঁ, মানে এইটা তো গল্পের উপর গল্প শোনো, মজা নাও, এতটুকুই তো কাজ। গল্পেরও তো বিশ্বাস করে ফেলতে পারবো না আমি যে এইটা ধ্রুব সত্য। আমার মনে হয় ওই ফাইনালি গল্প বলাটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা মানুষ সে চায় একটা করে গল্প বলতে। প্রত্যেকে ভালো স্টোরি টেলার হয় না, অনেকেই হয় না, আবার অনেকেই হয়। যারা ভালো গল্প বলার মানে লোক নয়, তারা কিন্তু আবার ভালো গল্প স্টোরি টেলার হতে চায়, কারণ ভালো স্টোরি টেলার হলে লোকে তাকে শুনবে। কিন্তু আলটিমেটলি আমরা ঘুরে ফিরে এটা না বোধহয় পরেশ রাওয়ালও জানতো, জানো তো, ও লালন টপে এসে বলেছে, ভালো গল্প দিয়েছে একটা, প্রত্যেকদিন সকালবেলায় উঠে ও নিজের ইউরিন খায়। হ্যাঁ, শিবাম্বু, এটা মোরারজি দেসাই, দারুণ গল্প। শিবাম্বু লোকটা, না আমি এই লোকটাকে ছাড়ছি না, এই লোকটা যে ট্রেনের গল্পটা মনে আছে আমরা, ট্রেনের গল্পটা করলো, সেই গল্পের মধ্যে মূল ব্যাপারটা কি? এটা সত্যি ঘটেছে। তুই বলছিস এটা গল্প না রে, এটা সত্যি আমার সাথে ঘটেছে। সো ইটস নট আ স্টোরি অনলি, ইটস ট্রু। এখানে হচ্ছে আসল খেলাটা, এখানে খেলা হয়ে যাচ্ছে। কিন্তু যারা বলছে গল্পটা, সেটা কিন্তু গল্প বলে বলছে না এটাকে। লীলা মজুমদার গল্প লিখেছে, সত্যজিৎ রায় গল্প লিখেছে, মানিক বন্দ্যোপাধ্যায় গল্প লিখেছে, শেক্সপিয়ার লিখেছে, ওটা তো বলেনি এটা হয়েছে। কিন্তু কিছু গল্প আছে যেটা বলে এটা গল্প, আমি লিখছি গল্প, বলে দিচ্ছি এটা গল্প না, এটা সত্যি। এইটা শুধু গল্প শুনে এনজয় করে বাড়ি চলে গেলে পরে তো ওটা সাহিত্য হয়ে গেল। হ্যাঁ, কারেক্ট। ওকে, গ্রেট। মোটামুটি ফার্স্ট এপিসোড আমরা এখানটায় বোধহয় করতে পারি, শেষ করতে পারি। হ্যাঁ, তোর ব্যাপার, তোর যদি কেমন লাগলো তোমাদের বলো? আড্ডা বাড়া অনেকদিন পর। আমার তো ভালোই লাগলো। তোর কিরকম লাগলো বল? আমার ফাটাফাটি লাগলো, মানে আমার খুবই ইচ্ছা ছিল এরকম একটা সেগমেন্ট করার, ফাইনালি হয়ে গেল ফার্স্ট এপিসোড। আপনারাও জানান আপনাদের কেমন লাগলো, মানে ওই আর কি বন্ধুদের মতনই। অবশ্যই যদি মত মেলে তাহলেও সেটা কমেন্ট করতে পারেন, যদি মত না মেলে তাহলেও সেটা কমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আবার আমাদের ওই আড্ডার মতনই
সেকেন্ড এপিসোডে দেখা হবে। হ্যাঁ, আবার কিন্তু চা একটা- নিয়ে বসবো। হ্যাঁ, একটা জিনিস শুধু বলি, মত ভিন্ন মত হলে জানাবেন। আর ওই যে খিস্তি করবেন, যেটা অলরেডি আমি জানি যে কিছু লোক খিস্তি করার জন্যই আসবেন, তারা না একটুখানি মানে সময় নিয়ে গুছিয়ে খিস্তি করবেন। আমরা পড়বো না ওটা, কিন্তু আপনাদের জন্য ওটা ইম্পর্টেন্ট। কিস্তি করলে তো আমার রিচও বেড়ে যায় খুব। হ্যাঁ, কিস্তি ওই জন্য বললাম, আমরা পড়বো না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। কমেন্ট আসলে বলো। গ্রেট। ওকে, তাহলে সোল কানেকশনের লাস্ট সেন্টেন্স যেটা শেষ হয় তুমি বলে, কি হলো? তাহলে না স্প্রেড করলাম নলেজ, পজিটিভিটি কি স্প্রেড করা গেছে? সেটা একটু চেষ্টা তো করেছি। পজিটিভিটি একটু গেছে। গেছে তাই? যে Sure পজিটিভিটি, তুই। হ্যাঁ, লোকটা কিছুক্ষণ তো বেঁচে নাক ডেকেছিল, ওইটাই পজিটিভিটি। নলেজ হচ্ছে লোক, কেউ যদি নাক ডাকাতি হয়ে যায় তাকে সকালবেলা ডাকতে হয় না, এটা আমার নলেজ হয়ে গেল। আর কি, আলটিমেটলি চিতাতেই তো সব শেষ। চিতাতেই সব শেষ, এইখানেই শেষ করতে চাই আজকেও। কিন্তু যাই হোক, এইসবের বাইরে যেটা আমি বারবার বলি, আজকে ও বলবে। বলো, ক্যামেরা দিয়ে থাকবে। तुम होस्ट हो। কি জানো বলো ব্যাপারটা? স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার And পজিটিভিটি positivity ইজ এভরিথিং। ওকে, চলো টাটা। টাটা। বাহ।